প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আজকে আমাদের শহীদুল ল ক্লাসেস এর প্রথম লাইভ ক্লাস, এই ব্যাচের র্যাপিড রিভিশন অ্যান্ড মডেল টেস্ট ক্লাস চলছে। ক্লাস ও পরীক্ষার রুটিন আমি এখানে দেখিয়ে দিচ্ছি। এটি অনলাইন লাইভ ক্লাস। বাংলাদেশ বার কাউন্সিল অ্যাডভোকেট তালিকাভুক্তির প্রিলিমিনারি পরীক্ষার, যেটা 2025 আগামী 25 তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে। 25/4/2025 বিকেল 3টা থেকে 4টা পর্যন্ত সেই পরীক্ষার জন্য প্রস্তুতির এই র্যাপিড রিভিশন অ্যান্ড মডেল টেস্ট কোর্স। তো এইটাতে আপনারা যারা যুক্ত হয়েছেন তাদেরকে আমি স্বাগতম জানাই শহীদুল্লাহ ক্লাসেসে। রুটিনটা আমরা এক পলক দেখে নিই যে কিভাবে আমাদের ক্লাসগুলো আগাবে এবং আপনাদের মানসিক প্রস্তুতি কিভাবে নিতে হবে। ক্লাস আজকে থেকে শুরু হচ্ছে, প্রথম ক্লাস এটা রাত 9টা থেকে 9টা 40 লাইভ ক্লাস এক, মানে প্রথম ক্লাস হবে। প্রতি রাত্রে 3টা করে ক্লাস হবে। এমসিকিউ প্রশ্নের প্যাটার্ন বিশ্লেষণ করব আজকে। তারপরে 9টা 50 থেকে 10টা 30 লাইভ ক্লাস টু, বার কাউন্সিল অর্ডার রুলস অ্যান্ড ক্যাননস, মানে 5 নম্বরের জন্য আপনাদের কি পড়তে হবে, কিভাবে পড়তে হবে, আমি কিছুটা পড়েও দেব এবং এই সাবজেক্টটাকে কিভাবে আয়ত্ত করতে হবে কিছু দিক নির্দেশনা দিয়ে দেবো, যেটা নোটে আছে, প্লাস আমি কিছু অ্যাড করে দেব। রাত 10টা থেকে 10টা 40 দেখবেন প্রতিটা ক্লাসের মাঝখানে 10 মিনিটের ব্রেক আছে, পানির বিরতি, কারণ আমারই পানি বা চা পান করা লাগে। 11টা থেকে 11টা 20, ওই 10টা 40 থেকে 11টা 20 পর্যন্ত এটা হবে। শেষের ক্লাসে এসে এটা লাইভ ক্লাস 3, তামাদি আইন, এই সাবজেক্টটা শেষ করা হবে। তার মানে আমরা আজকে 3টা ক্লাসে 2টা সাবজেক্ট শেষ করব। প্রথমে তো আমাদের একটা বার কাউন্সিল এবং জুডিশিয়ারির কি ধরনের প্রশ্ন আসে বিগত সালের প্রশ্নগুলো দেখব। এবং আমি রিসার্চ করে 8 ধরনের প্রশ্নের প্যাটার্ন দেখেছি, যেটা নোটের একাংশ আপনাদের দিয়েছি পিডিএফ আকারে, সেটা আপনারা দেখেছেন। পিডিএফ শুধুমাত্র একটা সাবজেক্টের দিয়েছি আপনাদের জন্য, সেটা শুধুমাত্র আমার স্টুডেন্টরা পেয়েছে। তাছাড়া যারা নোট অর্ডার করছেন তারা কোনো পিডিএফ এর অনুরোধ করবেন না, পিডিএফ দেওয়া হবে না। শুধুমাত্রই প্রিন্ট করে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন, এবং শুধুমাত্র সুন্দরবন কুরিয়ার সার্ভিসে নোট নেওয়া যাবে। যারা আমার ক্লাসে আছেন অনেকেই এখনো নোটের অর্ডার করেননি, আপনাদের নোট নেওয়াটা বাধ্যতামূলক না। আপনারা নোট ছাড়া যদি ক্লাস করেন আমার কোনো আপত্তি নেই। আচ্ছা, তারপরে এইভাবে প্রতিদিন 3টা করে ক্লাস হবে। দেখেন টানা 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 20 তারিখ রবিবার পর্যন্ত এভাবে টানা ক্লাস হবে। তো এই সবগুলো ক্লাস অনলাইনে হবে, এবং যারা রাজশাহী, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, যারা সরাসরি আমার টেবিলে ক্লাস করতে ইচ্ছুক, আমি আরেকটা রুটিন দিয়ে দেব। তাদের এক্সট্রা কোনো পেমেন্ট দিতে হবে না। যারা এই ব্যাচে ভর্তি হয়ে আছেন, অনলাইনে যারা ভর্তি হবেন, তারা চাইলে অফলাইনেও আমার 2টা 3টা ক্লাস বা এই পুরো সপ্তাহের ক্লাস করতে পারেন। অফলাইনে রুটিনটা আমি দিয়ে দেব। সপ্তাহে 5 দিন হতে পারে, রবি থেকে বৃহস্পতিবার পর্যন্ত, শুক্র শনি ক্লাস আমি নিব কিনা এখনো সিদ্ধান্ত নিইনি। আমি সেটা জানিয়ে দেবো। অফলাইনের কথা বলছি, মানে রাজশাহীতে এটা। তো আমি রাজশাহীতে থাকবো হচ্ছে 20 তারিখ পর্যন্ত। অনলাইনে অফলাইনে, অনলাইনে তো 9টা থেকে প্রায় 12টা পর্যন্ত থাকবো। আর অফলাইনে বিকেলে ক্লাস হবে, সাধারণত 3:30 থেকে সন্ধ্যা পর্যন্ত ক্লাস হবে। এটা রাজশাহী জাজকোটে হবে। এবং এই রুটিনের শেষ অংশে দেখবেন যে 22/4/2025 মঙ্গলবার বিকেল 3টা থেকে 4টায় মডেল টেস্ট 5, 7টি বিষয় 100 নম্বরের 1 ঘন্টার পরীক্ষা। এটা অনলাইন অনলাইন প্লাস অফলাইন দুইটাই হবে। অফলাইন ঢাকায় সরাসরি ক্লাস করার সুযোগ আছে এবং পরীক্ষা দেওয়ার সুযোগ আছে। ঢাকায় কোথায় মডেল টেস্ট হবে, কোথায় ক্লাস হবে, এইটা আমি 15-16 তারিখের দিকে ঘোষণা দিয়ে দিব। যারা স্টুডেন্ট তারাই শুধুমাত্র পরীক্ষা দিতে পারবেন, স্টুডেন্টের বাইরে পরীক্ষা দেওয়ার সুযোগ নাই। যারা র্যাপিড রিভিশন এবং এই যে মডেল টেস্ট ব্যাচে ভর্তি হচ্ছেন তারাই মডেল টেস্ট দিতে পারবেন। এবং যারা যারা দিবেন তারা অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে জানিয়ে দিবেন যে ঢাকায় অংশগ্রহণ করতে ইচ্ছুক। এটা কখন জানাবেন? যখন আমি লোকেশন বলবো 15-16 তারিখের দিকে, তখন বলবেন যে হ্যাঁ এই লোকেশনে আপনার পরীক্ষা দেওয়া সম্ভব এই সময়। তারপরে এই যে 4টায় ক্লাস শেষ হয়ে গেল, 4টা 10-এ ক্লাস শেষ করার সঙ্গে সঙ্গে আমি
ছোট ছোট এক পেজের কি থাকবে, সমাধান থাকবে। সেটা আমি আবার বিলি করে দেবো আপনাদের। আপনারা সমাধান পেলেন, পাওয়ার পরে 10 মিনিট পরে আবার আমি সেখানে সলিউশন ক্লাস করব, সরাসরি ক্লাস ঢাকায়, যেখানে পরীক্ষা সেখানেই। এখানে লেখা আছে মডেল টেস্ট 4-এর প্রশ্ন সমাধান। এখানে মডেল টেস্ট 5 হবে, মানে মডেল টেস্ট 5, এখানে 5ই হবে। তারপরে 23/4/2025 বুধবার বিকেল 3টা থেকে 4টা যথারীতি এক মডেল টেস্ট 6 হবে, এবং এটাও ঢাকায় হবে। আবার বিকেল 4টা 10 থেকে সাধারণত 5টা 30 পর্যন্ত। তবে হ্যাঁ, এই যে সরাসরি যারা ক্লাস করবেন ঢাকায়, এখানে যারা মহিলা আছেন, যারা লেডি স্টুডেন্ট আছেন, তাদের অধিকার থাকবে। কেমন অগ্রাধিকার? এই যে 4টা 10 থেকে যখন ক্লাস শুরু, মানে সমাধান ক্লাস হবে, সমাধান ক্লাসে মহিলাদের সমাধানগুলো আগে করে দেওয়া হবে, যে কার কি কোন প্রশ্ন, এই প্রশ্নের কেন উত্তর করতে পারেননি, ওয়ান বাই ওয়ান আমি সলিউশন দিয়ে দেব, যে কার কি প্রবলেম আছে। এবং আমি দেখব আপনারা আমার সামনে কিভাবে ওএমআর শিট পূরণ করছেন, কলমটা কিভাবে ধরেছেন, ওএমআর শিটে আপনারা বৃত্তটা কেমন পূরণ করছেন, বৃত্ত পূরণ আপনার সঠিক আছে কিনা, বৃত্তর বাইরে চলে যাচ্ছে কিনা, না বৃত্তর ভিতরেই থাকছে, বা বৃত্ত পুরোটা পূরণ করছেন কিনা, ইভেন বৃত্ত পূরণ করার জন্য কি কলম ব্যবহার করছেন, সবগুলো আমি টিপস এই ক্লাসে পাবেন আপনারা। অনলাইন ক্লাসেও পাবেন, অফলাইনেও পাবেন। আবার বৃত্ত পূরণের জন্য আপনি গোল গোল বৃত্ত ভরাট করছেন, না উপরে নিচে বা ডানে বামে ভরাট করছেন। সাধারণত গোল গোল করে বৃত্ত ভরাট করতে হয়। আপনি ক্লকওয়াইজ পূরণ করছেন না অ্যান্টি ক্লকওয়াইজ পূরণ করছেন, এর উপর ডিপেন্ড করে আপনার 80 বা 90টি যে আপনি বৃত্ত পূরণ করবেন, 100টা তো করা সম্ভব না। এই 80টা বৃত্ত পূরণ করতে আপনার কত মিনিট জাস্ট বৃত্ত পূরণে আপনার টাইম লস হবে। প্রশ্ন পড়তে হবে, আরো অনেক তো বিষয় আছে। তো বৃত্ত পূরণ যদি ফাস্ট করতে পারেন, এখানেও টেকনিক আছে, আমি এখানেও রিসার্চ করেছি। তো এটাও আপনাদেরকে শিখিয়ে দেওয়া হবে হাতে কলমে। তো এখানে অফলাইনে ঢাকায় মডেল টেস্টটা হবে, এবং সরাসরি যে ক্লাস ঢাকায়, এটাও কিন্তু এখানে যদিও মডেল টেস্ট নাম্বার 4 উল্লেখ আছে, এখানে 5 এবং 6 হবে। আমি কারেকশন করে দিব। আচ্ছা, তো এই হচ্ছে ঢাকায় মডেল টেস্ট বিষয়ে আপনাদের একটি বিশেষ আমি ব্যবস্থা করেছি, যদিও আমি রাজশাহী জাসকোর্টে প্র্যাকটিস করি। ঢাকায় আমার কষ্ট হলো, আমি চলে যাব 21 তারিখে, যে আমি যেন 22 তারিখে পরীক্ষা নিতে পারি। আমার প্ল্যান আছে 21 তারিখে যাওয়া। ইনকেস যদি আমি 22 তারিখে যাই, তাহলে 21 তারিখে নাইটেই চলে যাব, তাহলে 22 তারিখে সকালে আমি ঢাকায় উপস্থিত হয়ে যাব। এই হচ্ছে আমার প্ল্যান, ইনশাল্লাহ। যদি আমার নসিবে লিখা থাকে, কোনো বড় ধরনের সিচুয়েশন না হয়, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, তাহলে ইনশাল্লাহ এটা হবে। এবার আমরা উপরের দিকে চলে আসি, রাজশাহীর। দ্রুত। তাহলে প্রতিদিন কখন ক্লাস হচ্ছে? টাইমিংটা কি? প্রতিদিন ক্লাস হবে 3টা করে। তারপরের দিন মানে আগামীকালকে দণ্ডবিধি 3টা পার্টে ক্লাস করে শেষ করে দেবো, একদিনে দণ্ডবিধি শেষ। তারপরের দিন সুনির্দিষ্ট প্রতিকায়ন আইন এবং দেওয়ানি কার্যবিধির ধারাসমূহ এবং আদেশসমূহ, মানে 2টা সাবজেক্ট একদিনে শেষ। এবং তারপরের দিন সাক্ষ্য আইন পুরোটা শেষ এক ক্লাসে, এবং ফৌজদারি কার্যবিধি 2টা ক্লাস লাগবে। তার মানে একদিনে ফৌজদারি কার্যবিধি সাক্ষ্য আইন শেষ। 3 দিন, তার মানে আজকে শুক্রবার, 1 2 3 4, হ্যাঁ 4 দিন, শুক্র শনি রবি, এই 4 দিনে আপনাদের পুরো রিভিশন শেষ, সাবজেক্ট ওয়াইজ রিভিশন শেষ। এরপরে কি করব? সমস্যা সমাধান। আপনাদের কার কোন সাবজেক্টে কোথায় কি প্যাচ লেগে আছে, কি বুঝতে পারছেন না, সেটা একটু আমার সাথে খোলামেলা কথা বলার সুযোগ করে দেব। এটা অফলাইনে রাজশাহী কোর্টে এসেও কথা বলতে পারবেন, আবার অনলাইনে যে ক্লাস হচ্ছে সেখানেও প্রশ্ন করে নিতে পারবেন। অনেককে আমি প্রশ্ন করার সুযোগ দিই, ক্লাস শেষে রাত 12টা 1টা পর্যন্ত গল্প করি, প্রশ্ন করলে উত্তর আছে। কিন্তু আমি লক্ষ্য করেছি আমার স্টুডেন্ট প্রায় 100-র মতন, গতবারে কথা বলছি, প্রশ্ন করে 20 জন। তো এবারও স্টুডেন্ট কাছাকাছি হয়েছে ওইরকমই, প্রশ্ন করেন 10-12 জন, আর বাকিরা শুধু শোনেন। আপনাদের কোনো সমস্যা থাকে না? সমস্যা কখন বের হয়? যখন আপনি পড়বেন, পড়লে ডিপলি ভাবতে পারবেন, বুঝতে পারবেন, তখন প্রশ্ন করতে পারবেন। আবার দেখছি ইদানিং সারা বছর, আমি কিন্তু এই ব্যাচটা 24 সালের শুরু থেকে করছি, তার মানে প্রায় আমি 14 মাস ধরে এই ব্যাচটা চালাচ্ছি। শুরুতে কোর্স ফি নিয়েছিলাম 5,000, মাঝখানে ডিসকাউন্ট করে কোর্স ফি 4,000 করেছিলাম। তাহলে যারা 5,000 দিয়ে ভর্তি হয়েছেন, তাদের
5,000 টাকায় পুরো বছর কোর্স করতে পারলেন, সাথে একটা নোট 700 টাকার। এবং এখন যে আরেকটা নোট দিচ্ছে, এটার জন্য বাড়তি আপনাকে 300 টাকা শুধুমাত্র দিতে হচ্ছে। এই নোটের সাইজও কিন্তু আগের নোটের কাছাকাছি, কিন্তু এটা পড়তে সময় লাগবে না, খুবই গোছানো এবং সাইন্টিফিক ওয়েতে লেখা হয়েছে, অনেক রিসার্চ করে। 7 দিন এনাফ এই নোট শেষ করা। তো দেখেন, আমি নোটটা কিন্তু 4 দিনে শেষ করছি। আমার লাইভ ক্লাসে আমি 4 দিনে নোটটা শেষ করে দেব। আপনারা কিভাবে 7 দিনে শেষ করবেন সেটাও বুঝিয়ে দেব। তাহলে আমি যেটা বলছি, পরে আপনাদের 5,000 বা 4,000 টাকায় পুরো বছর কিন্তু আপনারা শেষ করতে পারলেন। আর যারা শেষের দিকে ভর্তি হয়েছেন, সেটার তো কিন্তু আমার দোষ না, আপনারা পরে ভর্তি হয়েছেন, সেটার জন্য আমি কোনোভাবেই দায়ী না। তবে হ্যাঁ, আমি যারা পরে ভর্তি হয়েছে তাদের জন্য আমি একটু সুযোগ দিচ্ছি। আগামী শুক্র এবং শনিবার আগামী শুক্র এবং শনিবার এক্সট্রা ক্লাস হবে যারা পরে ভর্তি হয়েছেন তাদের জন্য। আমি কখন ক্লাস হবে সেটা বলে দেব। যারা লাস্টে ভর্তি হয়েছেন গত 2 বা 3 মাস, তার মানে এই বছরে যারা ভর্তি হয়েছেন জানুয়ারি ফেব্রুয়ারি মার্চের দিকে, শুধুমাত্র তারাই এই ক্লাসে যুক্ত হতে পারবেন আগামী শুক্র শনিবার। বলে দেব, আগামী শুক্র শনিবার যারা 2025 সালে ভর্তি হয়েছেন র্যাপিড রিভিশন অ্যান্ড মডেল টেস্ট ব্যাচ অথবা মূল ব্যাচে, তারা শুক্রবার এবং শনিবার এক্সট্রা ক্লাসের সুযোগ পাবেন। ক্লাসটা হবে দিনে, রাত্রে না। রাত্রে তো মূল ক্লাস আছে। তো যদি এই ক্লাসে আপনারা ইন্টারেস্টেড হন, অবশ্যই আমাকে কি করবেন, মেসেজ করবেন, আমি গ্রুপে মেসেজ দিয়ে দেব। আমি বসে থাকার বান্দা না, ঘুমানোর বান্দা না। যতই আমার কষ্ট হোক আমি আপনাদের সাপোর্ট দিয়ে যাব, কারণ এই সময়টুকু যত সাপোর্ট দেব তত আপনাদের উপকার হবে। তাহলে সমাধান 15 তারিখে শুরু হবে। আপনাদের কার কি সমস্যা সেটা সমাধান করে দেব। পিবিসি মানে বাংলাদেশ বার কাউন্সিলের 5 নম্বরের জন্য তামাদেইন এবং দণ্ডবিধি, এই 3টা সাবজেক্ট নিয়ে কথা হবে প্রথমে। তারপরের ক্লাসে কথা হবে সুনির্দিষ্ট প্রতিকার আইনের সিপিসি, এবং শেষে ক্লাস হবে হচ্ছে সাক্ষ্য আইন এবং ফৌজদারি কার্যবিধি। এখানে লেখা আছে 9টা থেকে 11টা 20 পর্যন্ত ক্লাস হবে। ক্লাস 12টা পর্যন্ত, 1টা পর্যন্ত চললেও আমি চালাবো। যদি আপনাদের প্রশ্ন থাকে আমি আছি ক্লাসে, সমস্যা নেই। 40 মিনিট ক্লাস হবে, 10 মিনিট ব্রেক চলতে থাকবে। রাত 12টা 1টা 2টা বেজে গেলেও আমি আছি, মাঝখানে একটা করে চা পান করবো, একটু নাস্তা খাবো, আপনাদের চা পানের সুযোগ দেবো, নাস্তা করবেন। আমি বসে থেকে ক্লাস করব, আপনারা প্রয়োজনে শুয়ে থেকে শুনবেন আমাকে, দেখবেন শুনবেন। তাও আপনারা যত প্রশ্ন করবেন আমি উত্তর দিব। প্রশ্ন অবশ্যই অথেন্টিক হতে হবে, রেলিভেন্ট হতে হবে, পড়াশোনা করে প্রশ্ন করতে হবে। এই সেকশনটা বুঝিয়ে দেন, এভাবে প্রশ্ন করা যাবে না। সেকশনের ভিতরে যে টু দা পয়েন্ট স্পেসিফিক প্রশ্ন করতে হবে, না হলে উত্তর পাবেন না। মানে না পড়ে প্রশ্ন করলে বোঝা যায় যে ইনি পড়েননি। আচ্ছা, এরপরে ক্লাসটা মডেল টেস্ট শুরুর আগের ক্লাস। ওই মার্কশিট পূরণ ও প্রয়োজনীয় সতর্কতা গ্রহণের কিছু টিপস দিয়ে দেব। আমি কিন্তু অসংখ্য ক্লাস টেস্ট নিয়েছি, 25-26টার মতো ক্লাস টেস্ট নিয়েছি এই ব্যাচে। অনেকে রোল নম্বর পূরণ করেন না, অনেকেই মডেল টেস্ট নাম্বার দেন না, তারিখ দেন না, সিগনেচার দেন না, অনেকে নামও লেখেন না। আবার লেখেন কিনা জানি না, ছবি তুলে পাঠান, নাম ঠিকানা উপরে কেটে যায়, শুধুমাত্র 100টা, মানে ওই ওই মার্কশিট গুলো নিচের অংশ দেখতে পাই, আপনার নামই দেখতে পাই না, অর্থাৎ মাথা কাটা ওই মার্কশিট চলে আসে। কিন্তু আমি বুঝতে পারি, আগের প্রশ্নটা বের করি আমি যে এটা কে পাঠিয়েছে, কারণ আমার তো নাম সেভ করা আছে স্টুডেন্টের নাম দিয়ে, মোবাইল নম্বর সেভ করা আছে, হোয়াটসঅ্যাপে মোবাইল নাম্বার ওই নাম শো করে, তখন আমি বুঝে নিই। তো আমার একটু কষ্ট হলেও আমি করি। কিন্তু সতর্কতা কি, আমি এই সতর্কতা ক্লাসে বলে দেব। ওই নিয়ম না মানলে কিন্তু মডেল টেস্ট 1 2 3 4 এই কোনোটারই আপনি রেজাল্ট পাবেন না, মানে আপনার খাতা আমি টাচই করব না যদি নিয়ম না মেনে আপনি পরীক্ষা দেন। নিয়ম না মেনে, যেমন আপনি অনেকেই 2 মিনিট 3 মিনিট ডিলে করে ওই মার্কশিট সেন্ড করেন। এরপরে এই যে 17 তারিখ থেকে মডেল টেস্ট শুরু হচ্ছে, 17 তারিখে মডেল টেস্ট 1 হবে। এই মডেল টেস্ট 1 9টা থেকে 10টা। এই মডেল টেস্ট 1-এর যাই 1 মিনিট ডিলে করবে তার খাতা আমি ডাউনলোডই করব না, মানে কোনো ফিডব্যাক পাবে না, শুধুমাত্র সমাধান পাবে, নিজের খাতা নিজে দেখে নেবে। তারপরে এমসিকিউ প্রশ্নের উত্তর করার কৌশল। আপনি এমসিকিউ প্রশ্ন কিভাবে পড়বেন, আমাদের ভাষার 4টা স্কিল দরকার হয়। কয়টা স্কিল? 4টা স্কিল। আমি একজনকে হা হো করার জন্য লাইনে নিয়ে নিই, না হলে আমার ভালো লাগছে না। যারা অ্যাক্টিভ স্টুডেন্ট তাদের মধ্যে একজনকে নিলাম, রনি আপুকে নিলাম। রনি আপু সম্ভব হলে লাইনে আসবেন।
যদি আপনার মেয়ে আশেপাশে না থাকে। স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ, নয়েজ হবে নাকি? আশেপাশে মেয়ে চলে আসবে কিনা? সম্ভাবনা আছে স্যার। আচ্ছা, আসলে আরেকজনকে নিব না, আপনি কিছুক্ষণ থাকেন। আচ্ছা, ক্লাসটা বুঝতে পারছেন? সব ক্লিয়ার আছে তো? জি স্যার। আচ্ছা, তাহলে ওএমআর শিট পূরণ করার নিয়ম, সতর্কতা বলে দিব। এমসিকিউ প্রশ্নের উত্তর করার কৌশল বলছিলাম, ভাষার চারটা স্কিল আছে। এক নম্বর হচ্ছে লিসনিং। লিসেনিং মানে বাচ্চা যদি কান, মানে জন্মের পরে যদি কান সঠিকভাবে কাজ না করে, ওই বাচ্চা কিন্তু কিছু শুনবে না, কোনো ভাষাও শিখবে না। মানে যে স্যার, জন্মগতভাবে কানের সমস্যা, সে কিন্তু বলতেও পারবে না। বলেন। স্যার আমার পাশে না মাইক বাজতেছে, কোনোভাবে শব্দ যাচ্ছে কিনা বুঝতে পারতেছি না। কোন একটা না ওয়াজ আপনার, মাহফিল কিছু একটা হচ্ছে। হ্যাঁ আপনার শব্দ খুব একটা সমস্যা হচ্ছে না। সমস্যা নাই, আচ্ছা, থাকেন আপনি লাইনে। ঠিক। জি স্যার। আচ্ছা, এবং আমি এডিটিং এ একটু শব্দটাকে ফিল্টার করে দেবো, এডিট করে দিলে একটু ক্লিয়ার হবে, সমস্যা নাই। তারপর আমি শুনতে পাচ্ছি না, আপনাকে শুনছি, ক্লিয়ার শুনছি। আচ্ছা, তাহলে বলছিলাম যে আপনি লিসেনিং প্রথমে শুনতে হয়, তারপরে বলতে শিখে বাচ্চা, তারপরে রিডিং শিখায়। স্কুলে প্রাইমারিতে ভর্তি হলেন, বাবা পড়ো তো, দাঁড়িয়ে পড়তে বলে, যে রিডিং পড়তে পারছে কিনা বাচ্চা, পড় মানে দেখে দেখে পড়তে পারছে কিনা, সেটা রিডিং। তারপরে শেখা, মানে লেখা হচ্ছে শেখা, মানে রাইটিং লাস্টে। তো আপনাদেরকে রিডিংটা এখানে প্র্যাকটিস করানো হবে। আমি আমি লাইভ ক্লাসে, এই যে 17তম লাইভ ক্লাসে, 16 তারিখের, আপনাদের রিডিং পড়ানো শেখাবো। যেমন আমি স্টুডেন্ট 2-4 জনকে ডেকে আমি বলবো রিডিং কিভাবে পড়ছেন, এবং ঢাকায়ও রিডিং পড়ানো আমি শেখাবো। প্রশ্ন পুরোটা পড়ার দরকার হয় না, কিছু কিছু প্রশ্ন পুরোটা পড়তে হবে, কিন্তু কিছু কিছু প্রশ্ন পুরোটা পড়ার দরকার নাই। আপনি কোন অংশটুকু স্কিপ করতে পারবেন? আপনার লেখা আছে দা পেনাল কোড, শুধু পেনালের মানে পি দেখলেই তো আপনি বুঝতে পারবেন এটা পেনাল কোডের প্রশ্ন। তাহলে দা পেনাল কোড পুরোটা পড়ার দরকার আছে? নাই। দা কোড অফ সিভিল প্রসিডিউর 89 1908, দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর 89 98। পুরোটা আপনার আইন তো পড়া লাগবে না, শুধু ক্রিমিনাল না, যদি দেখবেন দা কোড মানে হয়তো সিভিল বা ক্রিমিনাল প্রসিডিউর হতে পারে, দেখলে আপনি বুঝতে পারবেন। তারপরেও 20টা প্রশ্ন একসাথেই থাকবে, পেনাল কোডের, সিপিসির, সিআরপিসির, এগুলা একসাথে গুচ্ছ আকারে থাকে। আশা করি এইভাবেই থাকবে। তারপরেও যদি মনে করে সেগুলো র্যান্ডম করে দিব, মানে 2টা সিপিসির প্রশ্ন থাকলো, তারপরে আবার এর মধ্যে সাক্ষ্য আইনের প্রশ্ন 4টা ঢোকাই দিল, এরকম করলে তো আরো বিপদ। এটাও সতর্ক হতে হবে। তো আপনি যখন প্রথমে 10টা উত্তর করতে যাবেন, তখনই বুঝতে পারবেন যে হ্যাঁ, প্রশ্ন র্যান্ডম কতটা করেছে, না গোছানো আছে। আচ্ছা, তাহলে রিডিং কিভাবে পড়বেন সেই কৌশল আমি বুঝিয়ে দেবো। আজকে যেহেতু প্রথম ক্লাস, একটু আমি টাইম নিচ্ছি। আমাদের কোর্সে কি হতে চলেছে, এই কোর্সটা আশার জায়গা, ভরসার জায়গা হতে পারবে কিনা, সেটা আপনারা বুঝতে পারবেন। টাইম ম্যানেজমেন্ট খুবই ক্রিটিক্যাল একটা বিষয়। টাইম ম্যানেজমেন্ট যদি করতে না পারেন, তাহলে আপনি 80টা বা 90টা উত্তর করতেই পারবেন না 60 সেকেন্ডে। 1 ঘন্টায় এত উত্তর করা সম্ভব না। 100টা তো টার্গেট করা যাবে না, 90টা টার্গেট করতে হবে সর্বোচ্চ, প্রশ্ন যদি সহজ আসে। তারপরেও টাইম ম্যানেজমেন্ট ক্লাসে আমি ডিটেলে সেটা আলোচনা করব, যে কিভাবে আপনি টাইমকে ম্যানেজ করবেন পরীক্ষার হলে, প্লাস আমার এই মডেল টেস্টগুলোতে প্র্যাকটিস করে। টাইম ম্যানেজমেন্ট যদি ঠিক হয়, তাহলে আপনি খুবই গোছানো পরিকল্পিত, ট্রেন্ড যদি একটা বিষয় হয়, তাহলে আপনি ভালো করতে পারবেন। আপনি দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন, তাহলে আপনাকে যেদিনকে ফাইনাল দৌড়ানো হবে, তার আগে তো অবশ্যই আপনাকে দৌড়ের প্র্যাকটিস করতে হবে। আপনি যদি অ্যাথলেটও হন, তাও করতে হবে। আপনি যদি অ্যাথলেট না হয়ে এমনি স্কুল কলেজের যে ক্রীড়া প্রতিযোগিতা হয়, স্পোর্টস ডে, সেখানেও কিন্তু স্টুডেন্ট সারা বছর সেই অ্যাথলেট না, জাস্ট একটু আনন্দ করার জন্য। আমার মেয়ে যেমন একবার দৌড়ে সে মেবি সেকেন্ড হয়েছিল, তো আমি তাকে 2 দিন প্র্যাকটিস করেছিলাম বলে সে সেকেন্ড হয়েছিল। তো প্র্যাকটিস করলে কি হয়, আমি স্টপ ওয়াচ চালু করি মোবাইল ফোনে, যে মেয়েকে বললাম যে বাবা তুমি দৌড়াও। দৌড়ালাম, প্রথমে দেখলাম এত সেকেন্ড লাগলো, তারপরে আবার দৌড়ালো, এভাবে করতে করতে যখন আমি 7-8 বারের বেলা, তখন 7-8 বার দৌড়ার পরে একটু রেস্ট দিয়ে, তখন ওকে টেকনিক কিভাবে সে দাঁড়াবে, মানে পোজ নিবে কিভাবে দৌড় দেওয়ার জন্য, এবং
কোন পা আগে ফেলবে, তারপর এই যে দৌড়ানোর সময় লম্বা লম্বা ধাপ দিবে, মানে স্টেপ গুলো লম্বা হবে না খাটো হবে, কাছে কাছে না দূরে দূরে, এগুলো আমি একটু ফেসবুকে ইউটিউবে রিসার্চ করে নিলাম, ভিডিও দেখে দেখে রিসার্চ করে সেগুলো অ্যাপ্লাই করলাম। তো মেয়ে আমার মাসাল্লাহ সেকেন্ড হলো। তো এটাও একটা ভালো অ্যাচিভমেন্ট। তো এই টাইম ম্যানেজমেন্টটা হয় প্র্যাকটিসের মাধ্যমে। তো আপনি প্র্যাকটিস করবেন, আমি বুঝতে পারবো আপনি কয়টা উত্তর করছেন, কয়টা ভুল হচ্ছে, ভুল কন্ট্রোল করতে হবে। এই সব কিছু মিলে এই ক্লাসগুলোতে ডিটেলে আলোচনা করা হবে। এরপরে শুরু হয়ে গেল মডেল টেস্ট। 17 তারিখ থেকে মডেল টেস্ট। 7টি বিষয়ে 1 ঘন্টায় সময় দেওয়া হবে। তো এখানে দেখেন, এই বৃহস্পতিবার 17 তারিখেই, মানে আগামী বৃহস্পতিবার 17 তারিখেই লাইভ ক্লাস 19-এই কিন্তু এই যে মডেল টেস্ট নিলাম, এটা 10 মিনিট পরে ক্লাস শেষ হওয়ার না। এখানে 9টা থেকে 10টা পর্যন্ত ক্লাস হবে, সরি মডেল টেস্ট হবে। মডেল টেস্টের উত্তরটা 5 5 মিনিটের মধ্যে দিয়ে দেব। 10টা 5-এ দিয়ে দেব সলিউশন। এবার সলিউশন দেওয়ার পরে 20 মিনিটের ব্রেক আবার। এই ব্রেকে অর্থাৎ 10টা 30 থেকে 11টা 10 পর্যন্ত লাইভ ক্লাস 19-এ মডেল টেস্ট যে এক, এটার সমাধান শুরু হবে। মানে ইনস্ট্যান্ট সমাধান। আগে আমি ক্লাস টেস্ট নিয়েছি, 1 2 2 দিন পরে সমাধান হয়েছে। এবার যেদিনকে পরীক্ষা সেদিনকেই একেবারে টাটকা টাটকা সমাধান হবে। কেন হবে? আপনি কিছুক্ষণ আগে পরীক্ষা দিলেন, এখনো যদি সমাধান পান, তাহলে সময়ের কাজ সময় হয়ে গেল। যে সময়ের 1 ফোড়, অসময়ের 10 ফোড়। এখন তো আমাদের হাতে সময় নাই, তাই সময়ের কাজ সময় সেরে ফেলতে হবে। রান্না হয়ে গেছে, গরম গরম খেয়ে নিতে হবে। স্বাদটাও ভালো পাওয়া যাবে, পুষ্টিটাও অটুট থাকবে। তার মানে আপনি এখনই পরীক্ষা দিলেন, সবকিছু আপনার মাথায় আছে, এখনই কোনটা কোনটা প্রবলেম সলভ করে নেন। সমাধানগুলো কি কেমন হবে একটা ক্লাস করলেই বুঝতে পারবেন, তাও একটু আমি ধারণা দিয়ে দিই। আমি মনে করেন যে 1 থেকে 10 পর্যন্ত আলোচনা করব। আমি বলে দিলাম যে এই 1 থেকে 10 প্রশ্ন পর্যন্ত আলোচনা করতে চাচ্ছি। এই প্রশ্নের মধ্যে কার কি, কোনটা কেউ উত্তর করতে পারেননি বা ভুল উত্তর করেছেন, প্রথম এটা হবে যে, যেমন রনি আপু 1 থেকে 10 পর্যন্ত, এর মধ্যে আপনি কোনটা কোনটা উত্তর করেননি এবং কোনটা কোনটা ভুল উত্তর করেছেন, প্রবলেম কি সেটা বলেন। তখন বললেন, তখন আমি সমাধান দিয়ে দিলাম। রনিয়াপুর প্রশ্নের উত্তরে আরো 10 জনের উত্তর চলে আসতে পারে। মনে করেন প্রশ্ন নাম্বার 3 খুবই কঠিন করেছি, ক্রিটিক্যাল, ভুল হয়েছে না হলে উত্তর করেননি আপনারা ম্যাক্সিমাম সবাই, তাহলে 3 নিয়ে একটু বেশি কথা হবে। প্রশ্ন মনে করেন 2 সহজ, সেটা নিয়ে কথা বলাই লাগবে না। তার মানে 100 প্রশ্নের মধ্যে ম্যাক্সিমাম আমার 30 40টা প্রশ্ন নিয়ে কথা বলতে হবে। তাহলে 20টা প্রশ্ন আমি 40 মিনিটে শেষ করলাম। পরে রাত 11টা 20 থেকে 12টা পর্যন্ত লাইভ ক্লাস 20-এ এই মডেল টেস্ট একের বাকি অংশ। তার মানে 2টা ক্লাস, 40 40 80 মিনিট আমি নিব। এই 80 মিনিটেও যদি শেষ না হয়, আরো 40 মিনিট নিব। আমি আছি, আপনারা শুয়ে থেকে হলেও ক্লাস করবেন। রুবেল ভাই কথা বলেন, লাইনে আছেন? রুবেল ভাই লাইনে আছেন? আপনি রুবেল হোসেন হাত উত্তোলন করেছিলেন, লাইনে আসার সুযোগ দিয়েছি। লাইনেও আছেন আপনার রুবেল ভাই? এইটা করা যাবে না। এই যে টাইম, আপনার যারা পুরাতন স্টুডেন্ট, আপনি হাত উত্তোলন করলেন, আপনাকে সময় দিলাম, 3 4 বার কল করলাম, আপনি লাইনে অন আছেন কিন্তু কথা বললেন না। এই ভুলগুলো করবেন না কাইন্ডলি। এই সময়টুকু টাইম নষ্ট করা যাবে না। তাহলে মডেল টেস্ট একে যা হবে, মডেল টেস্ট 2-এ পরের দিনে 18 তারিখ একই একই কাহিনী। পরীক্ষা 2টা, সলিউশন ক্লাস। মডেল টেস্ট 3 পরীক্ষা, 2টা সলিউশন ক্লাস। মানে 9টা থেকে 12টা 12:30 পর্যন্ত একেবারে আমার কাছে আপনি এঙ্গেজ হয়ে গেলেন। এবং সলিউশন ক্লাসে আপনি যদি প্রথম দিকে সলিউশন করে নিতে পারেন, আপনি ক্লাস থেকে বের হয়ে গেলে আমার কথা বলার দরকার। আচ্ছা, রনি আপু লাইনে আছেন না? জি স্যার। হ্যাঁ, আচ্ছা, শুনতে পাচ্ছেন তো সবকিছু? জি স্যার। আচ্ছা, সবকিছু ওকে আছে, সমস্যা হলে বলবেন আমাকে। আচ্ছা, জি তারপর স্যার। মডেল টেস্ট 4-এরও একই কাহিনী, যে পরীক্ষা নিলাম এবং 2টা সলিউশন ক্লাস। এবং এই যে রবিবারে লাইভ ক্লাস 27, তারপরে রবিবারে এখানে দেখেন টাইমের একটু ভুল আছে, এটা আমি কারেকশন করে দিব। যে 9টা থেকে এখানে 12টার পরে একটু সমাপনী ক্লাস হবে সামান্য। এখানে যে দোয়া পড়তে পারে এরকম দোয়া দরদের ব্যবস্থা করে দিব শেষ ক্লাস। আর আপনাদের সর্বশেষ সতর্কতা কিছু স্মরণ করে দিব। এটা
লাইভ ক্লাস শেষ হয়ে যাবে, তারপরে অফলাইনে চলে যাব। আচ্ছা, 22 তারিখ এবং 23 তারিখ সরাসরি ঢাকায় যে ক্লাস হচ্ছে, মডেল টেস্ট নেওয়া হচ্ছে, এইটার প্রশ্ন তো পাচ্ছেন আপনারা প্রিন্ট করা অবস্থায়। ওই মার্কশিটও আমি দিব, আমি প্রিন্টেড কোশ্চেনও দিব। এটার জন্য আলাদা কোনো পেমেন্ট একেবারেই লাগবে না, 1 টাকাও লাগবে না। ক্লিয়ার কথা। আর এই যে সলিউশন ক্লাস শুধু অফলাইনে হবে, 22 এবং 23 তারিখে কোনো অনলাইনে ক্লাস হবে না। কারণ আমি ঢাকায় অবস্থান করব, আমার সেট আপ তো রাজশাহীতে, আমি তো পিসিটিসি নিয়ে যাব না, এই প্যারা আমি নিব না। আমি হেল্প করতে যাচ্ছি, যারা সরাসরি ক্লাস করবেন তারা ঢাকায় তো সবাই অবস্থান করার কথা, পরীক্ষার 2-1 দিন আগে তো আসবেন। তো ঢাকাতেই হবে। আমি অনলাইনে প্রশ্ন দিয়ে দেব, সমাধান দিয়ে দেব, কোনো ভিডিও পাবেন না। ঢাকায় যে 2টা মডেল টেস্ট হবে, 5 এবং 6, সেটার কোনো ভিডিও আসবে না, শুধুমাত্র প্রশ্ন এবং সমাধান গ্রুপে দিয়ে দেওয়া হবে। আশা করি ক্লিয়ার হয়েছেন। এবং এই যে আজকের লাইভ ক্লাস রেকর্ড হচ্ছে, এটার ভিডিও পাবেন, ওই মার্কশিট পূরণ সবকিছুরও ভিডিও পাবেন। কিন্তু এই যে 17 তারিখ থেকে যে অনলাইনে 4টা মডেল টেস্ট হবে, এই 4টা মডেল টেস্টের সলিউশন ক্লাসের রেকর্ডিং ভিডিও পাওয়া যাবে না। খুবই সতর্কতা বাণী। তার মানে যারা লাইভ ক্লাসে থাকবেন তারা সমাধান পাবেন, প্রশ্ন করে সমাধান নিতে হবে। এটার কোনো রেকর্ড আমি দিব না, রেকর্ডই করব না। রেকর্ড করলেও আমি সেটা আপলোড করব না। কেন আপলোড করব না? কারণ আমি যে আমার ফাইনাল টাচ, এই বইটার মধ্যে 7টা মডেল টেস্ট দিছি, তার বাইরে আরো আমি স্পেশাল 6টা মডেল টেস্ট তৈরি করব, যেটা আমার স্টুডেন্টরাই পাবে। সেটা অনলাইনে যাবে না। অনলাইনে গেলে আরো বিষয় আছে, সেগুলো আমি রিভিল করছি না। তবে হ্যাঁ, সমাধান ক্লাসগুলো, লাইভ ক্লাসের সমাধান ক্লাস অনলাইনে রেকর্ডিং দেওয়া যাবে না। যারা নিতে চান তারা অবশ্যই এই ব্যাচে অ্যাডমিশন নিয়েই নিতে হবে। এবার রনি আপু বলেন যে এই যে রুটিন, যে প্ল্যান, এইটা সম্পর্কে 1 মিনিট বলেন কেমন হয়েছে। স্যার, রুটিনটা তো একদম খুব ধারাবাহিক ভাবে, মানে আপনার হুম সাথে যদি কেউ ক্লাসে থেকে যায় তাহলে ফুল রিভিশনটা সে করে ফেলতে পারবে। হুম একদম 7 দিনে 7টা সাবজেক্ট রিভিশন শেষ ক্লাসে থেকেই। হুম এইটুকু সময় এবং এফোর্ট প্রত্যেকটা স্টুডেন্ট এই মুহূর্তে দেওয়া উচিত। এটা দিলে নিজেদেরই ভালো হবে। হ্যাঁ। তো এইটা মানে এর থেকে তো ভালো রুটিন করা সম্ভব না, কারণ 7 দিনই পড়াচ্ছে এখন, তাই না? জি স্যার। তো ঠিক আছে, তাহলে আমরা এখন চলে যাই মূল ক্লাসে। জি স্যার। যে যেই নোটটা নিয়ে ক্লাস নিব, সেই নোটটা আমি ওপেন করলাম। এখন আমি মূল ক্লাসে চলে যাব। আচ্ছা, এইটা জানেন যে আমার আইন আদালত নোট আমি দিয়েছি, এই আইন আদালত নোটেরই একটি লাস্ট ভার্সন, বাংলাদেশ বার কাউন্সিল অ্যাডভোকেট তালিকাভুক্তির প্রিলিমিনারি পরীক্ষা 2025 এর জন্য শেষ সময়ের প্রস্তুতি সহায়িকা বা গাইড। গাইডের বাংলায় হচ্ছে সহায়িকা। এটার নাম দিলাম ফাইনাল টাচ, মানে সর্বশেষ টাচ করবেন এবং পাস করবেন। টাচ করলেই পাস। টাচটা মনোযোগ সহকারে ভালোভাবে করতে হবে। এমসিকিউ প্রশ্নের প্যাটার্ন বিশ্লেষণ থাকছে, এক্সক্লুসিভ শর্ট সাজেশন 2025। 7টি আইন র্যাপিড রিভিশন থাকছে, ধারা মনে রাখার কিছু কৌশল থাকছে এবং আরো কিছু টেকনিক থাকছে। বিগত সালের সকল বছরের সকল প্রশ্নই থাকছে, বার কাউন্সিল এবং জুডিশিয়ারির। অতি গুরুত্বপূর্ণ সম্ভাব্য কিছু নতুন প্রশ্ন দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখানে দেখেন যে নতুন প্রশ্নের পরে আমি আরেকটা পয়েন্ট যুক্ত করেছি, সেটা হচ্ছে কনফিউশন সৃষ্টিকারী প্রশ্ন, যেটা বিগত সালের প্রশ্নেরই একটা নতুন রূপ। মানে কনফিউশন সৃষ্টি করে কোন প্রশ্নগুলো, বাজারে প্রচলিত গাইডে কোন প্রশ্নের উত্তর ভুল আছে, নামি দামি গাইড তারপরেও ভুল আছে, সেগুলো আমি প্রমাণ সহ দেখিয়ে দিব যে এটার উত্তর এটা হবে, বাজারের গাইডে ভুল আছে, আমার নোটে সঠিক আছে। তারপরে 7টি মডেল টেস্ট এবং শেষে ওএমআর শিট। আমি খুবই দুঃখের সাথে জানাচ্ছি যে গত 2 দিন ধরে যে খুব দ্রুত, মানে আমার নোটের প্রিন্টিং আমাকে সাপ্লাই দিতে পারছে না। অলরেডি 200+ অর্ডার হয়ে গেছে।
আর আমি একটা নোটিশ দিয়ে দিয়েছিলাম যে আমি ঈদ, ছোট বোনের বিয়ে সবকিছু মিলে খুব খারাপ অবস্থায় ছিলাম। মানে খারাপ বলতে আনন্দের মধ্যে ছিলাম, খুব ব্যস্ত ছিলাম। এবং যারা অর্ডার করছিলেন তারা অর্ডারের আগে একবার ফোন করে, অর্ডারের পরে টাকা পাঠালাম এই বিষয়ে ফোন করেন, এইভাবে ফোন চলতেই থাকে। তো এই কারণে খুব চাপ ছিল। আর নোট প্রিন্টিং এ দিয়ে দিয়েছিলাম, কিন্তু প্রিন্টিং আমাকে সাপ্লাই করতে পারছিল না। কারেন্টের সমস্যা, গরম সময়, প্রিন্ট করতে করতে কারেন্ট চলে যায়। তো আজকে পর্যন্ত আমার প্রায় 180 জনের মতন আমি সাপ্লাই করতে পেরেছি। আরো যারা অর্ডার করেছেন, বিশেষ করে আজকে অর্ডার করেছেন, তাদের 20 জনের মতো এখনো পেন্ডিং আছে, যেটা আগামীকালকে হবে। কাল থেকে আমার চাপ কম। তো এই অতিরিক্ত চাপের কারণে ওএমআর শিট প্রিন্ট করা হয়নি এবং ওএমআর শিট পাঠাতে পারেনি। এটার জন্য খুবই দুঃখ প্রকাশ করছি। আপনারা যারা আপনারা যারা এই ব্যাচে আছেন তাদেরকে আমি ওএমআর শিট পিডিএফ দিয়ে দিব, আপনারা কষ্ট করে একটু প্রিন্ট করে এই 7টা ফটোকপি করে নেবেন প্র্যাকটিস করার জন্য এবং ক্লাসের জন্য। এবং আগামী কালকে যাদের অর্ডার আমি প্লেস করব, বুকিং করব, তারা ওএমআর শিট পাবে। তো আমি আবারও দুঃখ প্রকাশ করছি যে ওএমআর শিট দিতে পারিনি। খুব বেশি আপনাদের কস্ট আসবে না। আচ্ছা, এরপরে আমি নোটের বিশেষত্ব বিষয়ে একটু বলি, যে এই নোটে আমি কি কি রেখেছি। এমসিকিউ প্রশ্নের প্যাটার্ন বিশ্লেষণ বিদ্যমান থাকায় বিগত সালের বার ও জুডিশিয়ারি প্রশ্নের রহস্য জানতে পারবেন। বার কাউন্সিল এবং জুডিশিয়ারির যারা প্রশ্ন করে তারা কিভাবে, কোথা থেকে, কিভাবে প্যাচ লাগিয়ে প্রশ্ন করে, জিলাপিতে কয়টা প্যাচ থাকে, সবকিছুই এই জায়গাতে আপনারা ধরতে পারবেন। তাহলে প্রশ্নের রহস্য যদি জানতে পারেন ও বুঝতে সক্ষম হন, তাহলে আসন্ন পরীক্ষায় প্রশ্নের প্যাটার্ন সম্পর্কে সচেতন হতে পারবেন। মানে কি ধরনের প্রশ্ন আসতে পারে আপনি নিজেকে কি করতে পারছেন, প্রস্তুত রাখতে পারছেন। প্রশ্নের প্যাটার্ন আলোচনার পর সতর্কতা ও পরামর্শ প্রদান করা হয়েছে। এটাতে কি সতর্ক হতে হবে, নাহলে ভুল হবে, কি পরামর্শ দিলাম, এটা মানলে আপনার ভুল এড়াতে পারবেন। ফলে ভুল উত্তর নিয়ন্ত্রণ করতে পারবেন, নেগেটিভ মার্কিং কম হবে। 7টি প্রশ্নের অতি গুরুত্বপূর্ণ ধারাগুলো গবেষণা ও বিশ্লেষণপূর্বক এক্সক্লুসিভ শর্ট সাজেশন 2025 প্রদান করা হয়েছে। ক্রমান্বয়ে 7টি বিষয়ের অতি গুরুত্বপূর্ণ তথ্যাবলী আকারে উপস্থাপন করা হয়েছে, ফলে র্যাপিড রিভিশন সম্ভব। দেখবেন যে যারা কোরআনের হাফেজ আছেন, খুব দ্রুত কোরআন পড়ে 2-1 দিনেই কি করে দেন, খতম করে দেন, 2-3 জন মিলে। তো এরকম আপনারা চাইলে একদিনে 7টা সাবজেক্ট এই র্যাপিড রিভিশনে খতম করে দিতে পারবেন। একদিনে 7টা সাবজেক্ট শেষ করা যাবে র্যাপিড রিভিশন অংশ। তাহলে খুব ভালো নম্বর কমন পাওয়া সম্ভব এই শুধু র্যাপিড রিভিশন অংশ পড়ে। বড় সাবজেক্ট গুলোতে 100টার মতন আছে প্রশ্ন, ছোট সাবজেক্ট গুলোতে হয়তো বা 80টার মতন আছে, এরকম। তারপরে বার কাউন্সিলের 12 সাল থেকে 23 সাল, জুডিশিয়ারির 2007 থেকে 2024 সালের সকল এমসিকিউ প্রশ্ন ধারা অনুসারে সাজানো হয়েছে। বাজারের গাইডে থাকে হচ্ছে, হ্যাঁ, তো যেটা আলোচনা করছিলাম, যে বিগত সালের বার কাউন্সিলের 2012 থেকে 2023, 12 সালের আগে কিন্তু এমসিকিউ পরীক্ষা ছিল না। 12 সাল থেকে এই এমসিকিউর জ্বালা শুরু হয়েছে আপনাদের। আর জুডিশিয়ারি 2007 সালে বিচার বিভাগ যখন আলাদা হয়, তখনই জুডিশিয়ারির জন্ম। তার আগে কোনো জুডিশিয়ারি পরীক্ষা ছিল না। যারা বিসিএস ক্যাডার তাদের কাছ থেকে কিন্তু বিচারক নিয়োগ হতেন। তার মানে জুডিশিয়ারির এমসিকিউ এর জন্ম হচ্ছে 7 সাল থেকে। এবং 2024 সালেও, মানে গত বছরও কিন্তু জুডিশিয়ারির প্রশ্ন আমরা পেয়ে গেছি। 24 সালেও পরীক্ষা হয়েছে। বার কাউন্সিল প্রতি বছর পরীক্ষা না নিলেও জুডিশিয়ারির কিন্তু ওই 100 জন জজ নেওয়ার জন্য প্রতিবার পরীক্ষা হয়, প্রতি বছর বিসিএস এর মতোই নিয়মিত পরীক্ষা হয়। তো সকল এমসিকিউ প্রশ্ন ধারা অনুসারে সাজানো হয়েছে। বাজারের গাইডে দেখবেন 2012 সালের এমসিকিউ প্রশ্নগুলো এক জায়গায়, ধারাগুলো র্যান্ডমই সাজানো। তার মানে প্রশ্ন কালেক্ট করে ওইভাবেই। কিন্তু আমি কি করেছি, যত প্রশ্ন আগে কালেকশন করেছি, কালেকশন করার পর এটা সমাধান করেছি, সমাধান করার পরে ধারা অনুসারে সেটাকে সাজিয়েছি। এটা কিন্তু চারটেখানা বিষয় না, অনেক বড় একটা পরিশ্রম আমার লেগেছে। যেমন তামাদি আইনের 3 ধারা থেকে যত যত প্রশ্ন এসেছে সবগুলো আপনি এক জায়গাতেই পেয়ে যাচ্ছেন। এবং 3 ধারার প্রশ্ন কমপ্লিট করার পরেই 4 ধারার প্রশ্ন আমি যাচ্ছি।
তার মানে 4-এর আগে 5-এর প্রশ্ন আপনি পাবেন না। আগে 3-এর প্রশ্ন, তারপরে 4-এর, তারপরে 5-এর, মানে সিরিয়ালি গেছে। তাহলে আপনার লাভটা কি হচ্ছে? আপনি যেমন ধারা সিরিয়ালে পান বইয়ের মধ্যে, তেমনি এই ধারাতে সিরিয়ালে কি কি প্রশ্ন এসেছে আপনি জানতে পারছেন। তামাদা আইনের 3 ধারায় অনেকগুলো প্রশ্ন আসে, 6 ধারায় অনেকগুলো প্রশ্ন আসে, 5 ধারাতেও আসে। তো সেই প্রশ্নগুলো পড়ার পরে আপনি বুঝতে পারবেন যে এখান থেকে নেক্সট সালে প্রশ্ন আসতে আসতে পারবে কিনা। কারণ আপনি ভেবে দেখবেন, মনে করেন যে একটা খাবার কত উপায়ে তৈরি করা যায়, রেসিপি আলাদা আলাদা হয়। তো এই ধারাতে তথ্য তো আছেই, যেমন চাল ডাল কিছু মশলা আলাদা আলাদা রান্না করলে ডাল ভাত হয়ে গেল, আর চাল ডাল মিক্সড করে একসাথে রান্না করলে খিচুড়ি হয়ে গেল। তো এই একই তথ্য একই উপাদান দিয়ে কি কি রেসিপি হতে পারে, এই সবগুলোই কিন্তু এই বিগত সালের প্রশ্নে দেখিয়েছি। প্লাস এই জায়গা থেকে নতুন কি প্রশ্ন আসতে পারে সেটাও আমি রিকমেন্ড করেছি, আপনাদের জন্য তৈরি করে দিয়েছি। তো আপনারা দেখবেন যে এর বাইরেও আমার নতুন প্রশ্ন প্লাস বিগত সালের প্রশ্নের বাইরেও আর কি কি নতুন প্রশ্ন আসতে পারে সেটা আপনাদের ভাবতে হবে। কারণ আপনাদেরও তো একটু বুঝতে হবে যে বার কাউন্সিল আর কি কি প্রশ্ন করতে পারে। তাহলে কি হবে, একজনকে লাইনে আসার সুযোগ দিয়েছি, তিনি লাইনে আসবেন। স্ক্রিনে দেখেন, বলে দিয়েছি হা হু করার জন্য। সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? বাসায় আসছেন আলহামদুলিল্লাহ না স্যার। অফিসে? আচ্ছা, বাসায় আছে, আজকে শুক্রবার তো এই জন্য। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। না, আপনার যে পেশা, শুক্রবারে জি হয়তো বা স্যার। জি স্যার, হ্যাঁ থাকে অনেক ডিউটি করা লাগতে পারে। সময়। জি। তা যাই জি হোক, স্যার। একটু চেষ্টা করবেন অফিসের বসকে বুঝিয়ে যে স্যার আমার জীবনের স্যার আমি ক্যারিয়ারের বলছি, প্রশ্ন। সমস্যা নেই, আমি সকালে আসি, একবার যে আহ, ঘন্টাখানিক থেকে চলে আসি আর কি। এখন অফিসের বস যদি আপনি হন, তাহলে আপনারও বস আছে বাড়িতে, তো বাড়ির বসটাকে জি ম্যানেজ স্যার। করতে হবে। জি স্যার। আশেপাশে আছে নাকি ভাবি? না স্যার, ওই পাশের room, আমি আলাদা রুমে পড়ি তো এই যে বাচ্চা না আচ্ছা ডিস্টার্ব করে আর কি। ঠিক আছে, তাহলে অভিভাবকের সাথে কথা বলবো যেদিন, সেদিন একটু কথা বলাই দিবেন, জি স্যার। তাহলেই হবে। সবার অভিভাবকের সাথে কথা বলবো, কারো মিসেস, কারো হাজবেন্ড, কারো সন্তান, কারো বাবা মা। আচ্ছা, তাহলে আমার ধারাভিত্তিক প্রশ্ন সাজানোর কারণে প্রশ্নগুলো পড়তে সহজ হয়, দ্রুত হয়, এবং খুব গোছানো উপায়ে আপনার মাথায় প্রবেশ করে। আর বাজারের গাইডগুলোতে যেভাবে আছে সেভাবে পড়লে বিচ্ছিন্নভাবে মাথায় আসবে। এই যে সাজিয়ে প্রশ্ন দিয়েছি, এটাতে লাভ হয়েছে কিনা? আমার আগের নোটে তো তাই আছে, রাজ্জাক ভাই। জি স্যার, হ্যাঁ খুবই ভালো হয়েছে আর কি আমাদের জন্য। তাহলে দ্রুত বিগত সালের প্রশ্নগুলো শেষ করা যায়, র্যাপিড রিভিশন হয়ে যায়। জি জি। হ্যাঁ, এবং আচ্ছা ধারার পরে ধারা, পাওয়ার পরে দেখা যায় ধারার পরে আমি পারলাম কিনা ওই প্রশ্নটা অ্যান্সার করতে, সেটা বোঝা যায়। হুম হুম, তাহলে কোন আর নয়তো ধারাতে আপনার লাস্টের দিকে আমাদের দুর্বলতা সব আছে? পড়া, সব ধারা পড়ার পরে লাস্টে যে আমাদের দেখতে হতো, এখন যেহেতু এর পরেই পাওয়া যাবে আর কি। হ্যাঁ, তো এখানে আপনি ধাপে ধাপে কাজটা কমপ্লিট করে ফেলছেন প্রপারলি। এবং জি আচ্ছা। আপনি এই ধারা থেকে আপনার প্রবলেম আছে কিনা সেটা বুঝতে পারবেন, আমার সাথে শেয়ার করার সুযোগ থাকছে। ধারা অনুসারে সাজানো বিগত সালের প্রশ্নগুলো পড়তে সময় অপচয় হবে না, কম হবে। তথ্য মনে রাখাও সহজ হবে, কারণ সিরিয়ালে মাথায় ঢুকলে মাথাটা হ্যাং হবে না, আপনার কষ্ট হবে না। আচ্ছা, ধারা অনুসারে সাজানো বিগত সালের প্রশ্নগুলো এভাবে পড়লে আসন্ন পরীক্ষার প্রশ্নের উৎস সম্পর্কে ধারণা পাবেন। মানে প্রশ্নকর্তা যিনি প্রশ্ন সেট করেন, কোথায় থেকে প্রশ্ন সেট করেন আপনি কিন্তু বুঝে যাবেন। এটা বুঝে গেলেই কিন্তু খেলা জমে যাবে। মানে আপনি পরীক্ষার খাতায় ভালো নম্বর পাওয়ার সুযোগ তৈরি হবে, এমসিকিউ রিটেন উভয়, ইভেন ভাইভাতেও। তাহলে প্রশ্নের উৎস আপনি বুঝতে পারবেন, বিগত সালের প্রশ্ন, নতুন প্রশ্ন এবং এই যে প্যাটার্ন সবকিছু মিলিয়ে এই নোটটা পড়লেই উৎস সম্পর্কে ভালো ধারণা পাওয়া যাবে। বিগত সালের প্রশ্নগুলোর পরে অতি গুরুত্বপূর্ণ সম্ভাব্য নতুন প্রশ্ন ধারা অনুসারে উপস্থাপন করা হয়েছে। তাহলে নতুন প্রশ্ন আমি দিয়ে দিয়েছি, যেটা এমসিকিউ জি সাজেশনের স্যার, মতোই। এটা তারপরে খুবই ভালো সবকিছু হয়েছে, পড়া। এখন আলাদা করে দিচ্ছেন আর কি, আগে আলাদা হ্যাঁ, ছিল না। আপনারা বার কাউন্সিলের যে অংশ সেটা আপনি দেখতে পেলেন, আলাদা আলাদা জি দিয়েছি। জি। মানে সেলফ প্র্যাকটিসের মতো আর কি। হুম হুম। সবকিছু পড়া শেষে নিজের প্রস্তুতিকে যাচাইয়ের জন্য 7টি মডেল টেস্ট ও পর্যাপ্ত ওএমআর শিট সরবরাহ করা হয়েছে।
যদিও প্রথম 2 দিন কেউ ওই মার্কশিট পাননি, পরে ওই মার্কশিট পাবেন। স্ক্রিনের সবুজ আলোর কারণে আমার মুখমণ্ডল সবুজ হয়ে যাচ্ছে, মুখমণ্ডল। আচ্ছা, প্রতিটি মডেল টেস্ট দীর্ঘ গবেষণার মাধ্যমে ভিন্ন ভিন্ন প্যাটার্নের প্রশ্নের ক্রমান্বয়ে প্রস্তুত করা হয়েছে। মডেল টেস্টও কিন্তু যথেষ্ট সময় দিয়ে করা হয়েছে, বিশেষ করে 1 আর 2 এবং 3 4 5 6 7 আমার আগের ব্যাচের যে মডেল টেস্ট গুলো ছিল সেখান থেকে দেওয়া হয়েছে। এই নোটের মডেল টেস্টগুলো অনুশীলনের মাধ্যমে সকল প্রশ্নের প্রশ্নের মানে সকল ধরনের যে প্যাটার্ন আছে সেই সকল প্যাটার্নের প্রশ্নেরই সঠিক উত্তর করার দক্ষতা আপনার বৃদ্ধি হবে। এক এক ধরনের প্যাটার্নের রিডিং এক এক রকম করতে হবে, উত্তরের স্টাইল কৌশলী আলাদাভাবে আপনাকে রপ্ত করতে হবে। এক এক ধরনের প্রশ্ন পড়তে হবে এক একভাবে, এক একভাবে উত্তর করতে হবে। কোন প্রশ্নের উত্তর কম করবেন, কোন প্রশ্নের উত্তর আসলে এই ধরনের প্রশ্ন উত্তরই করবেন না, সেটাও আপনি বুঝতে পারবেন যে এইটা উত্তর করেছেন তো আপনি নেগেটিভ মার্কিং হয়ে যাবে আপনার। বিগত সালের প্রশ্ন ও নতুন প্রশ্নের ডান পাশে ধারা উল্লেখ সহ উত্তর আছে, ফলে র্যাপিড রিভিশন সম্ভব হবে। দেখবেন যে আমার নোটের প্রশ্নের ডানেই উত্তর দিয়ে দিই, তাহলে আপনি সঙ্গে সঙ্গে দেখতে পাবেন উত্তর, পরের পৃষ্ঠায় যেতে হচ্ছে না। তবে মডেল টেস্টের ডান পাশে উত্তর থাকছে না, কারণ উত্তর থাকলে তো আপনি প্র্যাকটিসই করতে পারবেন না। নোটের শেষে উত্তরমালা অংশে ধারা উল্লেখ সহ উত্তর থাকবে, তার মানে লাস্টের পাতায় থাকছে উত্তরমালা। এবার প্রথমে সিলেবাস দিয়ে দিয়েছি, সিলেবাসটা আর পড়ছি না, সবার জানার স্বার্থে ফর্মালিটি মেনটেন করেছি কোন সাবজেক্টে কত নম্বর থাকে। এরপরে সূচিপত্রে এই নোটটিতে যা যা থাকছে এবং যেগুলো যেভাবে সাজানো হয়েছে। প্রথমেই আছে 5 থেকে 10 পৃষ্ঠার মধ্যে এই 6টি পেজে বিগত বছরের এমসিকিউ প্রশ্নের প্যাটার্ন বিশ্লেষণ করেছি, যেটা আজকের ক্লাসে শেষ করব। তারপরে শুরু হলো সাবজেক্ট ভিত্তিক বিবিসি অংশ, বার কাউন্সিল অর্ডার রুলস ক্যাননস, শর্ট সাজেশন প্রথমে 11 পৃষ্ঠায় পাচ্ছেন। র্যাপিড রিভিশন এই বার কাউন্সিল অংশের 11 পৃষ্ঠা থেকে মেবি 13 পৃষ্ঠাতে শেষ হচ্ছে বা 14 পৃষ্ঠায়। তারপরে বিগত সালের প্রশ্ন শুরু হচ্ছে 14 পৃষ্ঠায়, নতুন প্রশ্ন শুরু হচ্ছে 18 পৃষ্ঠায়। কনফিউশন সৃষ্টিকারী প্রশ্ন, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা। এইটা আমার উপরে ফ্রন্টে নাই, বা এটা আমি যখন করতে গিয়েছি তখন আমি দেখছি যে নতুন প্রশ্ন বিগত সালের প্রশ্ন যখন আমি সাজাতে যাচ্ছি এবং রিভিশন করতে গেছি তখন দেখলাম এই প্রশ্নে আমার এই যে 3 4 বছরের আমার আপনাদেরকে পড়ানোর অভিজ্ঞতা থেকে আমি বুঝতে পেরেছি এই প্রশ্নে স্টুডেন্ট প্রশ্ন বেশি করে আমাকে। স্যার এই প্রশ্নটা বুঝলাম না। যেমন পেনাল কোডের 82 ধারা থেকে প্রশ্ন আসে, আন্ডার 19, 9 বছরের কম বয়স্ক শিশুর অপরাধ অপরাধ নয়। কেন অপরাধ নয়? কারণ তার 9 বছর পূর্ণ হয়নি। আমি ক্লাসে বলে দিয়েছিলাম 9 বছরে যদি বার্থডে সেলিব্রেশন করে, মানে 9 বছর যদি পূর্ণ হয় তাহলে কিন্তু অপরাধ হবে। 9 বছর পূর্ণ হতে যদি একদিনও বাকি থাকে, মানে 8 বছর 11 মাস 29 দিন, একদিন বাকি আছে 9 বছর হতে, তখনও যদি অপরাধ করে তাহলে সে 82 ধারায় কি পাবে, রেহাই পেয়ে যাবে, সাধারণ ব্যতিক্রমের মধ্যে পড়বে। 9 বছর পূর্ণ হলে সে কিন্তু অপরাধী হয়ে যাবে, কম্পিটেন্ট টু বি এ রং ডুয়ার বা অফেন্ডার, মানে অফেন্ডারের যোগ্যতা তার তৈরি হবে। তো এখানে প্রশ্ন আসে যে নিচের কোন বয়সের ব্যক্তির অপরাধ অপরাধ হবে না? যদি প্রশ্নে থাকে 7, উত্তর তো 7 হবে, কারণ 7 বছর কি 9-এর উপরে না নিচে? নিচে রাজ্জাক স্যার। ভাই, জি স্যার, তাহলে নিচে। এটা কিন্তু এখানে গতকালকেও নয় আমাকে বলেই একজন ফোন ঝামেলাটা করে, করে আর কি। হ্যাঁ, জি জি। এখানে গতকালকেও আমাকে এই প্রশ্নটা ফোন করে করেছে। তো এগুলো আমি, যেখানে প্রবলেম আছে আমার চোখে আসছে এরকম 10 12টা করে প্রশ্ন আমি কনফিউশন সৃষ্টিকারী প্রশ্ন বলে আলাদা করে দিয়েছি, এবং সেটার চমৎকার রিকমেন্ডেশনও দিয়েছি। সে অংশে আজকে গেলে আপনারা বুঝতে পারবেন যে আমি কতটা পরিশ্রম করেছি। এত ব্যস্ত থাকার পরেও আমি সিভিল ক্রিমিনাল কর্পোরেট সব প্র্যাকটিস করি। মামলা আমার অনেকগুলো পেন্ডিং হয়ে আছে, এপ্রিল মাসে মামলাই রাখিনি, তারপরেও নতুন মামলা আসছে। আজকে একটা মক্কেল আসতে চাইল, বললাম না কালকে আসেন। কালকেও সময় দিতে পারবো কিনা জানি না, তবে আশা রাখি যাবে। কারণ আজকে 100-র বেশি নোট কুরিয়ারে, মানে ওখানে আমি যদি না থাকি স্টিল বুকিং এর সময়, তাহলে ভুল করছে, আমাকে দেখতে হচ্ছে, অনেক চাপ। আবার প্যাকেটিং এও হেল্প করা লাগছে, আমার লোকজন দিয়েও হচ্ছে না। শুক্রবারে কোথায় পাবো লোকজনকে?
জি নিজের স্যার, কাজ কালকে নিজেকেই পাবো করতে হাতে, হবে। আমি চেক দিয়ে দেখেছি স্যার। আচ্ছা, মনে রাখার কৌশল, কিছু মনে রাখার কৌশল দিয়েছি, এবং কিভাবে আরো মনে রাখার কৌশল তৈরি করবেন, হোমওয়ার্ক আপনাদের করতে হবে কিন্তু। সব কৌশল আমি করে দিব না, আমি কৌশল বলে দেব, আপনাদেরকে নিজেই তৈরি করে নিতে হবে। মানে অন্তত 20-30 পেজের আপনার আলাদা খাতা একটা লাগবে, যেখানে আমি বলবো আপনাদের হোমওয়ার্ক করতে হবে। হোমওয়ার্ক করবেন, পাশ করবেন, গ্যারেন্টি। হোমওয়ার্ক করবেন না, পাশ করবেন কিনা কোনো গ্যারেন্টি নাই। এরপরে পরের সাবজেক্টে একই স্টাইলের ওই যে শর্ট সাজেশন থেকে মনে রাখার কৌশল পর্যন্ত থাকছে। লাস্টে এসে মডেল টেস্ট শুরু হচ্ছে। তো এখানে 7টি মডেল টেস্ট থাকছে। এই যে মডেল টেস্টের পৃষ্ঠা নম্বর উল্লেখ করে দিয়েছি, একেবারে ডিটেল রুটিন, কোথায় কি আছে, চুর মানে কি বলে, চুলচেরা বিশ্লেষণ করা আছে। মডেল টেস্ট এর উত্তরমালাগুলো 171 থেকে 176 পৃষ্ঠা পর্যন্ত থাকছে, এবং পরামর্শ দিচ্ছি। পরামর্শ কি? পরীক্ষার হলে যা যা অবশ্যই নিয়ে যাবেন। পরীক্ষার হলে অনেক সময় প্রবেশপত্র নিয়ে যেতে ভুল করে, আমি দেখেছি। একজন প্রবেশপত্র নিয়ে গেছে, তখন তো আমাদের ম্যানুয়াল প্রবেশপত্র ছিল। ম্যানুয়াল মানে ওই যে বার কাউন্সিল থেকে ইস্যু করা প্রবেশপত্র থাকতো, যেখানে অরিজিনাল ফটো লাগানো থাকতো। এখন তো অনলাইন, আগে অফলাইন ছিল আমাদের। তো ওইটা আমরা আমাদের যে নিয়ে আসতে হয়। না, এটা আগে সিস্টেম ছিল। আমি যেমন রাজশাহী বার কাউন্সিল, মানে রাজশাহী বার অ্যাসোসিয়েশন থেকে আমার কি করা, আমার মাদার বার হচ্ছে রাজশাহী বার অ্যাসোসিয়েশন। তো রাজশাহীতে যেই বার থেকে করা সেই বারে প্রবেশপত্র চলে যেত কুরিয়ারের মাধ্যমে বা পোস্ট অফিসের মাধ্যমে, আর এখন তো অনলাইনে। তো ওই প্রবেশপত্র নিয়ে যায়নি। আমার হলে যে হয়েছিল, কি করেছে, সে ফটোকপি নিয়ে গেছে অরিজিনাল না নিয়ে গিয়ে। এবং ব্যাংকের পরীক্ষা দিতেও এরকম দেখেছি যে অরিজিনাল না নিয়ে গিয়ে ফটোকপি নিয়ে গেছে। আবার অনেকে নিয়েই যায়নি, তখন বাসায় ফোন করেছে, ছবি তুলে পাঠাইছে, স্যার এই দেখেন আমার প্রবেশপত্র আমি বাসায় রেখে আসছি, আমাকে দেওয়ার সুযোগ দেন স্যার। এবং পরীক্ষা দিতে দিতে আমার বাসা থেকে প্রবেশপত্র নিয়ে এসে দিবে, বা অনলাইনে আমার ডাউনলোড করে এনে দিবে, পরীক্ষার পরে আমি দিচ্ছি স্যার, এইভাবে রিকোয়েস্ট করেছে। তো আমি পরীক্ষার হলে প্রবেশপত্র সহ কলম কি কি নিয়ে যাবেন, টিস্যু পেপার, রুমাল, পানি, সব লিস্ট করে দিয়েছে। আপনারা চেক লিস্ট তৈরি করতে হবে না, নোটের মধ্যেই থাকছে। জাস্ট নোট বের করবেন আর রওনা দেওয়ার সময় চলে আসবেন। পরীক্ষার পূর্ব মুহূর্তে করণীয় কি, এইটা 177। ওএমআর শিট গ্রহণ, চেক ও পূরণ করার নিয়ম, পরীক্ষার হলের মধ্যে বসে 177 পৃষ্ঠায় নোটের মধ্যে এটা প্রিন্ট করে অবস্থায় দেওয়া আছে। মানে যারা নোট নিচ্ছেন সবাই এগুলো পেয়ে যাচ্ছেন। প্রশ্নপত্র গ্রহণ, চেক করা ও পড়া, 178 পৃষ্ঠায় 5 মিনিট পড়ার পর আপনার শুরু করলেন, এবং পরীক্ষার সর্বশেষ 5 থেকে 10 মিনিট আপনি কি করবেন, এখানেও অনেক খেলা আছে। এগুলো পড়লে বুঝতে পারবেন কত ডিটেল এগুলো দিয়ে দিয়েছে। এরপরে আমরা চলে যাই আজকের মূল ক্লাসে। আইন আদালত বার এমসিকিউ 2025, ফাইনাল টাচ। নোটের নাম, কোর্স হচ্ছে র্যাপিড রিভিশন অ্যান্ড মডেল টেস্ট। আজকেই প্রথম ক্লাস। বিগত বছরের এমসিকিউ প্রশ্নের প্যাটার্ন বিশ্লেষণ। জুডিশিয়ারি 7 থেকে 24 এবং বার কাউন্সিল 12 থেকে 23 সালের পরীক্ষার এমসিকিউ প্রশ্নের প্যাটার্ন নিয়ে দীর্ঘ গবেষণা ও গভীরভাবে বিশ্লেষণপূর্বক কিছু প্যাটার্ন বিশেষভাবে লক্ষ্য করা যায়। যারা যারা পড়বেন তারা তারা সবাই বুঝতে পারবেন। আমি পড়েছি, চেষ্টা করেছি, আমি বুঝতে পেরেছি, আপনাদের হেল্প করতে পারছি। উল্লেখযোগ্য প্যাটার্ন বিষয়ে নিম্নে আলোকপাত করা হলো। এখানে 8 প্রকার প্যাটার্ন আলোচনা করেছি, ভবিষ্যতে আরো কিছু প্যাটার্ন অ্যাড হতে পারে। তো এই 8 প্রকারের বাইরেও থাকতে পারে, আমার নলেজ 8 প্রকার আসছে দেখেছি, হয়তো বা আরো 2-1 প্রকার থাকতে পারে। প্যাটার্ন 1, অনুচ্ছেদ, বিধি বা ধারাভিত্তিক প্রশ্ন। বিভিন্ন অনুচ্ছেদ, বিধির ক্রম নম্বর থাকে, অথবা প্রশ্নে একটি অনুচ্ছেদ ও বিধির ক্রমিক নম্বর এবং অপশনে বিভিন্ন বিষয়বস্তু থাকে। যেমন বাংলাদেশ বার কাউন্সিল থেকে যে প্রশ্ন, দেখবেন এই পুরোটা পড়ার দরকার নাই, এটা দেখেই তো বুঝতে পারছেন যে বার কাউন্সিল অর্ডার থেকে প্রশ্ন। এখানে অর্ডার লেখা আছে মানে অর্ডার থেকে প্রশ্ন। তাহলে এটা পড়ার নিয়ম কি? অর্ডার এর কোন অনুচ্ছেদে বাংলাদেশ বার কাউন্সিল এর বৈশিষ্ট্য উল্লেখ আছে। তাহলে পুরো প্রশ্নটুকু আমি পড়লাম কতটুকু, এই যতটুকু গ্রিন করলাম ততটুকুই পড়লাম, বাকিগুলো আমার পড়ার দরকার নাই। তাহলে টাইম সেভ হলো, রিডিংটা একটু প্র্যাকটিস হয়ে যাচ্ছে আপনাদের। টেকনিকটা দেখেন। তাহলে এখানে কি আছে, বাংলাদেশ বার কাউন্সিলের বৈশিষ্ট্য উল্লেখ কোথায় আছে? 2 অনুচ্ছেদ 3, 4, 5, আমরা সবাই জানি 3-এ আছে এটা। তাহলে উত্তর হবে খ। 4টা অপশন দেখলেন, এবার সুন্দর করে
ওএমআর শিটের খ বৃত্ত পূরণ করলেন। খ পূরণ করার সময় দেখবেন যে 1 নম্বর প্রশ্নের খ পূরণ করছেন না 2 নম্বর প্রশ্নের খ পূরণ করছেন, অনেক সময় সিরিয়াল নাম্বার মিস হয়ে যায়। বিশেষ করে আপনি 20-30টা পূরণ করেছেন, মনে করেন 35 নম্বর প্রশ্ন পড়লেন কিন্তু ভুল করে 36 নম্বরের বৃত্ত পূরণ করে ফেললেন। এটা কিভাবে কন্ট্রোল করবেন? আপনার প্রশ্নের উপরে আপনি আলাদা একটা পেজ রাখবেন, অথবা একটা এরকম ছোট একটা ট্রান্সপারেন্ট স্কেল নিয়ে যেতে পারেন। তাহলে প্রশ্ন একটা করে পড়বেন আর টেনে আনবেন। আর ওই মার্কশিটে প্রয়োজনে আপনি কি করতে পারেন, একটা সাদা পেজ রাখতে পারেন, বা আপনার যে অ্যাডমিট কার্ড সেটা রাখতে পারেন। অ্যাডমিট কার্ড 2টা ফটোকপি নিয়ে যেতে পারেন, একটা প্রশ্নের উপরে আর একটা ওই মার্কশিটের উপরে। বিশেষ করে ওই মার্কশিট যে অংশে আপনার হাত থাকবে, গরমের দিন হাত কিন্তু ঘেমে যেতে পারে, ওই মার্কশিট ভিজে যেতে পারে। তাহলে কি করবেন, যে অংশে আপনার হাত টাচ করছে সেই অংশের নিচে একটা আলাদা টিস্যু পেপার, রুমাল, আপনার রুমাল না রাখাই ভালো, টিস্যু পেপার রাখতে পারেন, অথবা আলাদা একটা প্রবেশপত্র বা মূল প্রবেশপত্রই রাখতে পারেন। তাহলে প্রবেশপত্রে ঘাম ভিজে নষ্ট হলেও আপনার ওই মার্কশিট নষ্ট হচ্ছে না। এবং প্রবেশপত্রটা আপনি ধীরে 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 নামাচ্ছেন নিচে। মনে করেন আপনি পূরণ করবেন 3 নম্বর প্রশ্নের বৃত্ত, 3 নম্বরটাই শুধু দেখতে পাবেন, আর 4 নম্বর দেখতে পাবেন না, উপরে গুলো দেখা যাবে, নিচের গুলো হাইট থাকবে। তো ধীরে 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 নামাবেন, তাহলে আপনার 35 পূরণ করতে গিয়ে 36-এর বৃত্ত পূরণ হবে না। টেকনিক টু বি নোটেড, মনে রাখবেন, প্রয়োজনে নোট করে নেন খাতায়। এরপরে প্রশ্ন। না, এখনো ডাউনলোড করা যাচ্ছে না অ্যাডমিট কার্ড, আরো সময় আছে। আচ্ছা, এরপর হচ্ছে অর্ডার এর কোন অনুচ্ছেদে নিবন্ধন কমিটি সংক্রান্ত বিধান আছে? নিবন্ধন কমিটি তো আপনাদের যত প্যারা দেয় 11-র বিতে আছে। তাহলে দেখেন সবকিছু খুঁজে 11-বি, এগুলো কিন্তু বিগত সালের প্রশ্ন থেকেই দেওয়া। এখানে দেখেন, এই যে প্রথমে 6-এর এ দেওয়া আছে, তো 6-এর এ দেখে অনেকে 6-এর এ পূরণ করে দিবে, কিন্তু এখানে 11-বি, কারণ এখানে 11-র সাথে বি যুক্ত আছে। তো আবার অপশনে 11-এও দিয়ে দিতে পারে, যদিও 11-এ বলে কোনো জীবিত অনুচ্ছেদ নাই বা দরকার নাই, আমাদের সাজেশনেও নাই। তো এটা ঘ উত্তর হবে 11-বি। এগুলো কি ভিত্তিক প্রশ্ন? অনুচ্ছেদ ভিত্তিক প্রশ্ন। উপরে প্রশ্ন করছে আর অনুচ্ছেদ জানতে চাচ্ছে, অনুচ্ছেদ জানতে চাচ্ছে, পরেরটাতেও তাই। এর পরের প্রশ্নে আবার অর্ডার থেকেই, অর্ডার এর অনুচ্ছেদ 33-এ বর্ণিত হয়েছে। এবার দেখেন অনুচ্ছেদটা প্রশ্নের মধ্যে দিয়েছে আর অপশনে দিয়েছে কি, সাবজেক্ট বা টপিক বা বিষয়বস্তু। এটাও কিন্তু অনুচ্ছেদ বা ধারাভিত্তিক প্রশ্নের মতোই, প্রশ্নে থাক আর অপশনে থাক। প্যাটার্ন বুঝতে পারছেন কিনা? কে লাইনে জি আছেন? স্যার। প্যাটার্ন জি বুঝতে স্যার। পারছেন, ধরতে পারছেন? হ্যাঁ। জি স্যার, হ্যাঁ। এভাবে এভাবে ধরতে পারলে কিন্তু ব্রেনটা একটু সতর্ক হবে। তাহলে এইখানে 33-এ কি আছে? ট্রাইব্যুনালের গঠন। কতে আছে? গয়ে আছে ট্রাইব্যুনালের গঠন। বার কাউন্সিলের গঠন না, কিন্তু ট্রাইব্যুনালের গঠন। এজেন্ট গতে আছে 33-এ। এরপরে অন্য সাবজেক্টের একটা প্রশ্ন দেখেছি, তামাদি আইনের বিলম্ব মকুব কোথায় আছে? বিলম্ব মকুব 6 ধারে আছে, এটা জুডিশিয়ারির 11 সালের প্রশ্ন। তারপরে লিগ্যালি লিগ্যাল ডিজেবিলিটি বিষয় কোথায় আছে? 6 ধারাতে আছে, লিগ্যাল ডিজেবিলিটির সংজ্ঞা দেওয়া আছে, এটা 22 সালের প্রশ্ন বার কাউন্সিলের। তাহলে এই ধরনের প্রশ্নের সতর্কতা কি? এই যে অনুচ্ছেদ, বিধি বা ধারার যে ক্রমিক নম্বর মনে রাখা কিন্তু যথেষ্ট কঠিন। এটা 6 আছে না 7-এ আছে? এইটা 183-তে আছে না 383-তে আছে? মানে এটা মনে রাখা তো টাফ, এতগুলো সেকশন মাথায় তো রাখা টাফ চর্চা না করলে। আমারও ভুল হয় অনেক সময়, চেক করা লাগে এত বছর পড়ানোর পরেও। তাহলে অধিকন্তু 4টি অপশন এমন ভাবে সেট করা হয় যেন সর্বাধিক কনফিউশন সৃষ্টি হয়। অপশনগুলো এমন কাছাকাছি দেওয়া হবে যে আপনাকে কনফিউশনে ফেলে দেবে। তাহলে পরামর্শ কি? পরামর্শ হচ্ছে, এই প্যাটার্ন এর প্রশ্নের সঠিকভাবে উত্তর করার জন্য আপনাকে কোনো বিষয়বস্তু কোন অনুচ্ছেদ বা বিধির অন্তর্ভুক্ত তা সূক্ষ্মভাবে মনে রাখার জন্য অনুচ্ছেদ ও বিধির ক্রমিকের পাশাপাশি বিষয়বস্তু কিওয়ার্ড এক সেট, মানে 1 বা 2টি শব্দ, কিওয়ার্ড বলতে 1 বা 2টি শব্দ দিলেন, দিয়ে লিখে চর্চা করতে হবে। আমার এই নোটে স্যাম্পল দেওয়া আছে কিভাবে করবেন।
কিন্তু আমি পুরোটা করে দিইনি। পুরোটা করে দিলে আপনাদের সর্বনাশ করতাম। মানে ওই ডিমটা ভেজেও দিতাম, আপনারা খেয়ে নিতেন। কিন্তু ডিম ভাজাটা আপনাকে নিজেই শিখতে হবে, নিজের নাস্তাটা নিজে করতে হবে, বিশেষ করে ছেলে মেয়ে সবাইকে। কারণ মেস লাইফে বা অনেক সময় বিবাহিত পুরুষ হলেও বউ যখন বাবার বাবার বাসায় চলে যায়, তখন অনেক সময় নিজের খাবারটা নিজে তৈরি করা লাগে। তো টুকটাক খিচুড়ি রান্না করা, ডিম ভাজা নিজে শিখে রাখা ভালো। তো এগুলো করলে কি হবে, বিপদে আপনার এগুলো কাজে আসবে, নিজের খাবারটা নিজে তৈরি করতে পারবেন। তো পরীক্ষার হলে তো আমাকে পাবেন না। তাই এই নিজের কাজটা নিজে করেন। কারণ নিজে যখন একবার লিখবেন, 10 বার লিখার 10 বার পড়ার কাজ হয়ে যাবে এবং ওটা আপনার নলেজে থাকবে। এবং আমার নোটের পাশাপাশি ওই যে আপনার 20-30 পেজের যে চার্ট তৈরি হবে, তালিকা তৈরি হবে, এটা আপনি পরীক্ষায় নিয়ে যাবেন ঢাকায় প্র্যাকটিসের জন্য। এই ক্ষেত্রে আমার মূল নোট, এই যে আইন আদালত, যেটা আমি 1 বছর আগ থেকে দিচ্ছি, বার এমসিকিউ 2024, এবং যারা রিসেন্টলি ভর্তি হয়েছেন, মার্চ মাসে নতুন আবার একটা এডিশন করেছি আইন আদালত বার এমসিকিউ 2025। খুব আহামরি পরিবর্তন নাই, জাস্ট সাল পরিবর্তন, সামান্য কিছু ভুল কারেকশন করা আছে। তার মানে যাদের 24 আছে তাদের 25 নেওয়ার দরকার ছিল না, তাই আমি এটা আর বলিনি। যারা নতুন ভর্তি হয়েছে তাদেরকেই শুধু দিয়েছি এই 25। অথবা বেয়ার অ্যাক্ট মূল আইন, যাদের কাছে আমার নোট নাই, রিসেন্ট জাস্ট র্যাপিড রিভিশন অ্যান্ড মডেল টেস্ট ব্যাচেই ভর্তি হয়েছেন, তারা কি করবেন, বেয়ার অ্যাক্ট খুলবেন বা আগের যে গাইড আছে সেই গাইড খুলে সূচিপত্রের সহায়তা নিবেন। সূচিপত্রে বলা আছে এই ধারাতেই আছে, এই ধারাতেই আছে, তাহলে আপনার হয়ে যাবে। অতঃপর সেগুলো বারবার পড়ে মুখস্থ করতে হবে। যেমন তামাদি আইন 3 ধারা, মেয়াদন্তে খারিজ 4 ধারা, আদালত বন্ধ 5 ধারা, বিলম্ব। বিলম্ব মকুব 6 ধারা, লিগ্যাল ডিজেবিলিটি বা বৈধ অপারগতা 7 ধারা, কতিপয় অপারগতা 8 ধারা, বিশেষ ব্যতিক্রম 9 ধারা, সময়ের অবিরাম চলন। দেখবেন এইভাবে 29 পর্যন্ত আমি বললে সবই বলতে পারবো। কেন, আমি নিজেও অসংখ্য বার লিখেছি, এবং যেদিন আমার পরীক্ষা ছিল তার আগের রাত্রে হোটেলে বসেও এইভাবেই খাতা আমি প্র্যাকটিস করছিলাম, দেখি পারি কিনা ধারাভিত্তিক প্রশ্নে যেন আমাকে আটকাতে না পারে। এটা সবচেয়ে বেস্ট ওয়ে। নিজে না লিখলে, আমি যতই লিখে দিই, যতই টাইপ করে পাঠাই, হবে না। আপনাকে নিজেই লিখতে হবে, নিজেই চার্ট তৈরি করতে হবে। চার্টটা কেমন হবে আমি একটু এক পলক দেখিয়ে আসি। চার্টটা দেখানোর পরে আমি আবার মূল ক্লাসে ফেরত আসবো। বার কাউন্সিল অংশের আমি দ্রুত এগিয়ে যাচ্ছি। বার কাউন্সিল অংশই চলছে নোটে। আবার প্রথম দিকে ফেরত আসবো। এই যে কনফিউশন সৃষ্টিকারী প্রশ্ন দেখতে পাচ্ছেন, এখানেও আসবো, আমি আজকে আসবো। এই যে মনে রাখার কৌশল, মনে রাখার কৌশল রিলিভেন্ট, যেটা আমি একটু আগে যেটা বললাম, প্যাটার্ন 1 এর ধারাভিত্তিক প্যাটার্ন এর প্রশ্ন কিভাবে, এই যে অনুচ্ছেদ 3-এ আছে কি, 3 বৈশিষ্ট্য, এভাবে আপনারা খাতায় নোট করবেন। 2টা 3টা কলাম করতে পারেন। 10-এ আছে কি কার্যাবলী, 11B-তে কি আছে নিবন্ধন কমিটি। যেগুলো যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো সেগুলো আপনারা নিবেন, সবগুলো নেওয়ার দরকার নেই। বিশেষ করে এই নোটে যে স্পেশাল শর্ট নোট দিয়েছি, সেই এক্সক্লুসিভ শর্ট নোট থেকে যেই ধারা দিয়েছি সেগুলো আপনারা প্র্যাকটিস করতে পারেন। এখান থেকেও আপনারা আরো কমাই ইচ্ছে করে নিতে পারেন। এইভাবে আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন, তাহলে মনে থাকবে আশা করি। এটা করে দেওয়ার অনুরোধ কেউ করবেন না, এটা আমি করে দিতে পারবো না, নিজের কাজ নিজে করবেন। তবে হ্যাঁ, নোটে অনেক কিছু, মানে সময় থাকলে আরো কিছু চার্ট আমি করে দিতাম, সেই চার্টগুলো আমি এই নোটে দিইনি। তবে আমি ভিডিও আকারে সবার জন্য দিব। প্লাস আমার যারা স্টুডেন্ট তারা পিডিএফ পাবে, ওই বিশেষ কিছু চার্ট, যেগুলো আপনাদের প্রস্তুতিকে আরো বুস্ট করবে। কারণ আমি তো বসে থাকবো না, আপনাদের জন্য কাজ করতেই থাকবো। এরপরে প্যাটার্ন 2, সংখ্যা ভিত্তিক প্রশ্ন। সময়, তারিখ, দিন, মাস, বছর, বয়স কত, কতটি, কতবার, কতজন, কত, এই যে সংখ্যা জানতেছে প্রশ্ন করে। ভাই অনেকটা সংখ্যাবাচক যে বিষয় সেগুলো জানতে চাই।
আর ওই ধারাভিত্তিক প্রশ্ন না, এটা কিন্তু ওইটার মতোই, সংখ্যা মনে রাখাও টাফ। যেমন রাষ্ট্রপতি কত নং আদেশ দ্বারা বাংলাদেশ বার কাউন্সিল গঠিত হয়? 46 নং আদেশ, এবং অনুচ্ছেদও আছে, আর্টিকেলও আছে 46টি, 46। তারপরে দেখেন এখানে তারিখ জানতে চেয়েছে, যে এই অর্ডার 72 কত তারিখে প্রকাশিত হয়? 18 মে 2000, 18 মে 1972। তারপরে বলা হচ্ছে সদস্যদের কার্যকাল সমাপ্ত হয় বা মেয়াদ কত? অনুচ্ছেদ 4-এ বলা আছে যে 3 বছর, 3 বছর পর পর বার কাউন্সিলের ভোট হয়। 22 সালে হয়েছিল, এবার 25 সালে হবে। যদি প্রশ্ন আসে বাংলাদেশ বার কাউন্সিলের সর্বশেষ নির্বাচন কত সালে হয়? 2022 সালে। এটা কিন্তু নাই, মডেল টেস্টটা দিতে পারি, আসতেই পারে। তারপরে কাউন্সিলের সদস্য সংখ্যা কত? বার, বাংলাদেশ বার কথাটা পড়লাম না, খালি কাউন্সিল দেখলেই বুঝে যাবো যে এটা ট্রাইব্যুনাল না কাউন্সিল থেকে প্রশ্ন আসছে। আর বার কাউন্সিল চোখ বোলালেই হয়ে গেল, পড়ার দরকার নাই। তাহলে কি ফাস্ট রিডিং হচ্ছে, স্পিডি রিডিং। আপনাকে রিডিং স্পিডি করতে হবে এবং ব্রেনে ঢোকাতেও হবে। 15 জন। নির্বাচিত সদস্য হচ্ছে 14 জন। আর অ্যাটর্নি জেনারেল, উনি তার পদের কারণেই, উনি যেহেতু অ্যাটর্নি জেনারেল তাই অটোমেটিক্যালি তিনি বার কাউন্সিলের সদস্য, 15 জনের একেবারে মাথা। উনি চেয়ারম্যান বা সভাপতি। তাহলে এটা কি প্রশ্ন পড়ছি আমরা? সংখ্যা ভিত্তিক। তামাদি আইন থেকে প্রশ্ন, মোকদ্দমা দায়েরের ক্ষেত্রে একজন নাবালক নির্ধারিত সময়ের অতিরিক্ত কতদিন পাবে? 12 সালের প্রশ্ন। তাহলে আমরা 8 ধারা থেকে পাই 3 বছর। এই যে উত্তর ক, ধারা 8। আমি যে সঠিক উত্তর দিয়েছি কিনা সেটা এই ধারার বিয়ার চেক করলেই পাবেন। যদি কারো কোনো কনফিউশন হয়, আমার স্টুডেন্ট বা যারা নোট নিয়েছেন বা নোটের বাইরে আমার যারা ইউটিউব ভিডিও দেখছেন, তারাও যদি এটা লক্ষ্য করেন যে একটা প্রশ্নের উত্তর মনে হয় আমার ভুল আছে, আমাকে কমেন্ট করবেন। কমেন্ট করার আগে অবশ্যই, যেমন এখানে ধারা 8, ধারা 8টা আপনি নিজে দেখবেন, গাইড না, মূল বই, অথবা বাংলাদেশ বার কাউন্সিলের ওয়েবসাইট আছে, বাংলাদেশ সরকারের ওয়েবসাইট আছে, ওয়েবসাইট থেকে চেক করবেন, অথবা আশেপাশের কোনো সিনিয়র থাকলে তাকে জিজ্ঞাসা করবেন। আবার বাজারে কিন্তু 2 ধরনের বই আছে। বাজারে 2 ধরনের বই আছে, খুবই সতর্ক একটা বক্তব্য। দেখবেন এটা ফৌজদারি কার্যবিধি, একটা ছোট বই। অনেকে এটাকে কি বলে, ছোট বই বা বেয়ার অ্যাক্ট শুধু আছে, কিচ্ছু আলোচনা নাই, বাংলা ইংলিশ বেয়ার অ্যাক্ট। কিছু কিছু ভুল আছে। এই ফৌজদারি কার্যবিধি এটাও। তো এইটা দেখেন কত মোটা। এটা লেটেস্ট বই। এটা হচ্ছে মোহাম্মদ সাইফুল আলম স্যারের বই, জেলা ও দায়রা জজ। তো ইনি, এটা লেটেস্ট বই। এই বইয়ের আমি মার্কেটিং করছি না, কিন্তু চমৎকার লিখেছে। এবং এই বই থেকে আমি অনেক হেল্প পাচ্ছি প্র্যাকটিসের ক্ষেত্রে। আমার প্র্যাকটিসের কারণে এটা কেনা। এবং বাজারে যতগুলো ফৌজদারি কার্যবিধি আছে, এই বইটার দামই সবচেয়ে বেশি। আমাদের রাজশাহীতে, ঢাকায় আরো দামি বই থাকতে পারে। তো এই বইটা অনেক চমৎকার লেগেছে, পেজ কোয়ালিটি ভালো, হলুদ কালারের ডিম, মানে ডেমি পেজের মতন, যেটাকে কি যেন পেজ বলে, যাই হোক, মানে পেজ কোয়ালিটি মোটা, ভালো, লং লাস্টিং করবে বইটা। আবার লেটেস্ট কেস ল দেওয়া আছে, সেটা খুবই কাজের অ্যাডভোকেটদের জন্য। এবার দেখেন, কত বছর বয়সের শিশু কোনো অপরাধ করলে তা অপরাধ হয় না? জুডিশিয়ারি 8-এর প্রশ্ন। এখানে দেখেন 7 আছে, 9 আছে। এই উত্তর 7 হবে না 9 হবে? সাত হবে, আর কম বললে নয় হতো। আচ্ছা, এখানে দেখেন 7 উত্তর হবে, আমি উত্তর 7 করেছি। অনেকেই আমাকে কল করে বলছে, স্যার আপনার নোটে এটা ভুল দিয়েছেন, এটা তো 9 হবে। কারণ 82 ধারায় বলা আছে 9 বছরের কম বয়স্ক শিশুর কাজ অপরাধ নয়। আমি বললাম, প্রশ্ন লক্ষ্য করেন তো, 9 বছরের কম বলেছে না কত বছরের? তার মানে প্রশ্নের মধ্যে যদি 9 বছর কথাটা উল্লেখ থাকে, 9 বছরের কম, তাহলে সেটা একটা কম বিষয়। থাকলে তাহলে নয় প্রশ্নে, হবে। প্রশ্নে যদি থাকে কত বছরের কম বয়স্ক শিশুর কাজ অপরাধ নয়, তাহলে 9 উল্লেখ উত্তর হবে স্পেসিফিক 9। কিন্তু যদি থাকে কত বছর বয়সের শিশুর কাজ অপরাধ নয়, তাহলে মনে করেন কতে আছে 7, খতে আছে 8, গতে আছে 9, ঘতে আছে ক ও খ উভয়।
উত্তর হবে ক ও খ উভয়, মানে ঘ হবে উত্তর। কারণ 7 আর 8 হচ্ছে 9-এর নিচে, 9 বছর পূর্ণ হয়নি তাই। বুঝলেন কিনা? জি স্যার। কে বুঝেননি এই জায়গায়? যিনি বুঝেননি তিনি এখনই প্রশ্ন করেন। প্রশ্নে যদি আসে কত বছর, তাহলে দেখবেন কোনটা 9-এর নিচে আছে সেটাই উত্তর। 7 9-এর নিচে। অপশন খতে যদি থাকে মনে করেন 8, 9 9 উত্তর হবে না, কারণ কত বছরের কম কথাটা কম, আন্ডার 9। আন্ডার লেখাটা বা কম লেখাটা থাকলে উত্তর 9 হবে, অন্য কোনোটা হওয়ার অপশন নাই। তার মানে কত বছরের কম বললে 9 উত্তর ফিক্সড। কিন্তু যদি কম কথাটা উল্লেখ না থাকে প্রশ্নে, তাহলে 9-এর নিচে যেগুলো অপশন আছে সবগুলোই সঠিক উত্তর। 7 8 যা থাকবে, 6 5 2 সবগুলোই সঠিক উত্তর। 9-এর নিচে যদি দুইটা অপশন থাকে তাহলে এখানে অবশ্যই উভয়, বা এখানে সবগুলোই দিল, মনে করেন 7 8 একটা 6, তাহলে 6 7 8। ক খ গয়ে অপশন দিল কি 6 7 8, আর ঘয়ে দিল সবগুলো, তাহলে উত্তর হবে সবগুলো। সব। ক্লিয়ার? এটা নিয়ে জি স্যার। আশা করি কেউ আর কাহিনী করবেন না। তো আর প্রশ্ন পড়ে দিচ্ছি না, এভাবে পড়বেন। সংখ্যা মনে রাখাও যথেষ্ট কঠিন কাজ, ধারার মতোই, যা বেশ কনফিউশন সৃষ্টি করে। তাহলে উপায় কি, পরামর্শ দিয়েছি। এই প্যাটার্ন এর প্রশ্নের সঠিকভাবে উত্তর করার জন্য আপনাকে বই, নোট বা আমার যে এমসিকিউ প্রশ্ন ব্যাংক, বাজারের থেকে হোক আর আমারটা হোক, সমস্যা নাই, যেটাই পড়েন, পড়ার সময় সংখ্যা ভিত্তিক প্রশ্ন দেখলে, যেখানে দেখবেন যে প্রশ্নের মধ্যে সংখ্যা আছে, সেখানে আপনি আলাদাভাবে সেই জায়গায় একটু কি করবেন আপনি, এই দেখেন কালার পেন পাওয়া যায়, এটা লাল কালি, এটা দেখেন সবুজ কালি, এরকম আমার বিভিন্ন কালার পেন আছে, বা হাইলাইটার পেন আছে। তো যেমন এখানে আমি কিন্তু কি করছি, হাইলাইট করছি কি কালার, গ্রিন। এই দেখেন হাইলাইট করলাম পিঙ্ক কালার, আরেকটা হাইলাইট করি ইয়েলো কালার, তিনটা হাইলাইট করলাম, আরেকটা হাইলাইট করি ব্লু কালার। তো এই ধরনের বিশেষ করে এই চারটা কালারই বেশি বাজারে পাওয়া যায়। একটা হচ্ছে গ্রিন মানে কলা পাতা, পিঙ্ক, ইয়েলো, ব্লু। তো এই ধরনের ব্লুটা একটু ডিপ হয়, বাকি গ্রিন, পিঙ্ক আর ইয়েলো, এই তিনটা হাইলাইটার কালেকশন করে যেখানে যেখানে সংখ্যা দেখতে পাবেন, এক একটা প্রশ্নের প্যাটার্নের জন্য এক একটা, যেমন যেখানে সংখ্যা ভিত্তিক আপনি একটা কাগজে লিখে নেন যে সংখ্যা ভিত্তিক ইয়েলো কালার হাইলাইট করব, তাহলে সংখ্যা যেখানে যেখানে দেখবেন ইয়েলো কালার হাইলাইট করছেন। ধারা ভিত্তিক ব্লু কালার হাইলাইট করব বা গ্রিন কালার হাইলাইট করব, তাহলে আপনার হাইলাইটের যখনই যেখানে হলুদ কালারের হাইলাইটার দেখছেন তখন বুঝবেন এটা সংখ্যা ভিত্তিক। ওটা একটু আলাদাভাবে দেখে নেন। ও যখন আপনি রিভিশন করলেন পেজ উল্টিয়ে উল্টিয়ে, বিশেষ করে আমার নোট, এই রিভিশন নোট, ফাইনাল টাচ রিভিশন করার সময় এই টেকনিক ইউজ করলে এই নোটটা পড়তে আরো মজা লাগবে। আপনি নোটের মধ্যে ইনগেজ হয়ে যেতে পারবেন। এনগেজ মানে মনে করেন নতুন যখন প্রেম হয়, তখন সারা রাত গল্প করলেও কথা শেষ হয় না, কি যে গল্প। সবাই আমরা অ্যাডাল্ট আছি, মাইন্ড করবেন না। তো এই নোটের সাথে এরকম নতুন প্রেম তৈরি করে ফেলতে হবে আপনাদের, যেন এই নোটটা ছাড়তে ইচ্ছে না করে। এই 25 তারিখের আগ পর্যন্ত, 24 তারিখ রাত পর্যন্ত, 24 তারিখ রাত পর্যন্ত এটা পড়তেই থাকবেন। তারপরে আপনি 25 তারিখ সকালেও পরীক্ষার হলেও নিয়ে যেতে পারবেন, সমস্যা নাই। পরীক্ষার হলে রাখ পর্যন্ত, পরীক্ষার হলে ঢোকাবেন না তাহলে হবে, গেটে যখন রিভিশন করবেন তখনও থাকতে পারে। তারপরে আপনি এইটা ব্যাগের মধ্যে রেখে দিয়ে বিসমিল্লাহ বলে বা ভগবানের নাম নিয়ে ঢুকে পড়লেন নিজ নিজ ধর্ম অনুসারে। আর যদি ধর্ম না মানেন সেটা আপনার ইচ্ছা, তাতেও আমার সমস্যা নাই। আচ্ছা, তো এই হলো এই প্যাটার্নের, এখানেও চার্ট তৈরি করতে হবে আপনার, এই সংক্রান্ত চার্ট তৈরি করে বারবার পড়তে হবে ও লিখতে হবে, তাহলে কোথায় কি আছে, কোন ধারাতে কি প্রশ্ন আছে এটা আপনি দেখতে পারলে ভালো হয়। আচ্ছা, এরপরে প্যাটার্ন 3, প্রতিষ্ঠান বা ব্যক্তি ভিত্তিক প্রশ্ন। কে, কারা, কাদেরকে, কোথায়, এই ধরনের ইত্যাদি ব্যক্তি প্রতিষ্ঠান এর নাম জানতে চাওয়া হয়, পরিচয় জানতে চাওয়া হয়। যেমন বাংলাদেশ বার কাউন্সিল, একটি বাংলাদেশ বার কাউন্সিলের বৈশিষ্ট্য নিয়ে প্রশ্ন করেছে। একটি কি, নির্বাচিত সংস্থা, সংবিধিবদ্ধ সংস্থা, সাংবিধানিক সংস্থা, সমবায় সংস্থা। এটা উত্তর হবে সাংবিধানিক সংস্থা। আমি লাল রং দিয়ে হাইলাইট করছি, সাংবিধানিক সংস্থা, অনেকেই সাংবিধানিক সংস্থা মনে করে। তো দিস ইজ নট এ কনস্টিটিউশনাল অর্গানাইজেশন।
অর এন্টিটি। দিস ইজ এ, মানে এটি একটি বিধিবদ্ধ সংস্থা, বিধিবদ্ধটা সঠিক হবে। আবার এটা একটি স্বায়ত্তশাসিত সংস্থা, অটোনোমাস। ইংলিশও আসতে পারে, বাংলাও আসতে পারে। তো এইটা আবার কি, কাউন্সিলের চেয়ারম্যান পদে আসীন আছেন কে? কে আছেন? পদাধিকার বলে অ্যাটর্নি জেনারেল। তাহলে এখানে ব্যক্তির নাম জানতে চাওয়া হচ্ছে, পরিচয় জানতে চাওয়া হচ্ছে। তারপরে প্রশ্ন, কার প্রাক-শ্রোতা অধিকার রয়েছে? রাইট অফ প্রি অডিয়েন্স ওই অ্যাটর্নি জেনারেল স্যারেরই। এগুলো আমরা জানি, 26-এ জানি, আগেরটা 6 থেকে ছিল, এটা 26 থেকে। এরপরের প্রশ্ন জানতে চাওয়া হচ্ছে, একজন অ্যাডভোকেটকে আইন পেশা থেকে বহিষ্কারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যায় কার নিকট? কোথায় আপিল করবেন? হাইকোর্ট বিভাগে। তাহলে প্রতিষ্ঠানের নাম জানতে চাইলো। এইগুলো, এই ধরনের প্রশ্ন যদি করে, আরো প্রশ্ন আছে, পড়ে নিবেন। এই প্রশ্নের, এই প্যাটার্নের প্রশ্ন অপেক্ষাকৃত সহজ মনে হলো, মনে হবে যে এটা তো সংখ্যা নাই, সহজ। আইনের গভীরে অধ্যয়ন না করলে ভুল হতে পারে, যদিও সহজ। আপনি যদি না পড়েন এটা কে, তাহলে তো না পড়া থাকলে তো জানবেন না, পড়া থাকলেই ভুল হয়, না পড়া থাকলে তো ভুল হতেই পারে। তাহলে এটার উপায় কি? মানে চাপে আছি তো, কাল থেকে এই ভুলগুলো হবে না। আচ্ছা, তো যারা লাইভ ক্লাস আছেন তারা লাভবান হলেন। ঠিক আছে, কোথায় যেন জি ছিলাম। স্যার। আচ্ছা, আমি এইটা আলাদা ভিডিও করে দিয়ে দিব, আমার কষ্ট হোক। একটু তাও পিছনে যাই সামান্য, একটু এগিয়ে দিই। কোথায় যেন ছিলাম আজকে, কিছুক্ষণ ভিডিও হয়নি। আমি প্যাটার্ন বিশ্লেষণ করছিলাম, প্যাটার্ন গুলো আপনারা পড়বেন, পড়ে সতর্কতা পরামর্শ দেওয়া আছে সেগুলো দেখে নিবেন, প্রশ্নগুলো পড়বেন, তাহলে বুঝতে পারবেন। যারা লাইভ ক্লাসে ছিলেন তারা দেখলেন, আর যারা লাইভ ক্লাসে নাই, কিছুক্ষণ রেকর্ড হয়নি, সেটা মিসিং করে গেলেন। খুব চমৎকার চমৎকার টেকনিক শেখানো হলো, খুবই উপকৃত হচ্ছেন আমার স্টুডেন্টরা। আশা করি তারা উপকৃত হবেন এবং আপনারা পড়লেও উপকৃত হবেন। তবে হ্যাঁ, লাইভ ক্লাসে যে উদাহরণগুলো দেওয়া হয়, বাড়তি কথা বলা হয়, সেটা জরুরি। প্রথম ক্লাস, এখানে একটু টাইম নিচ্ছি। যদিও আজকে ক্লাস শেষ করা মানে একটু দেরিতে শুরু করছি, শেষ করার কথা। তো মেবি আমি আরো 40 মিনিট ক্লাস নিব, এটা শেষ হওয়ার পরে আরো 40 মিনিট ক্লাস নিব, মানে আজকে 4টা ক্লাস হবে কভার করার জন্য। তারপর নেক্সট দিন এক্সটেনশন করা দরকার হবে না। আচ্ছা, আমি বলছিলাম সবগুলো অপশন যদি সঠিক থাকে, তাহলে ক নম্বর যে অপশন, এটা চকলেট আইসক্রিমের মতো, দেখলেই পূরণ করতে ইচ্ছা করে। হ্যাঁ, তো ক দেখলেই পূরণ করবেন না, বাকিগুলা পড়বেন। ঘতে সবগুলো উত্তর থাকতে পারে, যেমন এটাতে 3 নম্বরে আপিল এবং রিভিউ করা যায়। এখানে প্রথম আপিল এবং পরে রিভিউ করা যায়, দুইটাই কিন্তু উভয় অপশন করে দিয়েছে। তার মধ্যে আবার প্যাচ লাগানো আছে, গ সঠিক উত্তর হবে, ঘ হবে না। কারণ কখনো আপিল আগে করে পরে রিভিউ করা যায় না। এটা কিন্তু 17 সালের প্রশ্ন। বার কাউন্সিল ট্রাইব্যুনাল তার রায় রিভিউ করতে পারে, রিভিউ করবে সরকারের আবেদন ক্রমে, সংক্ষুব্ধ ব্যক্তির সংক্ষুব্ধ বা ব্যক্তির আবেদনে, মানে এখানে সংক্ষুব্ধ ব্যক্তির আবেদনে, নিজের ইচ্ছায়, নিজের ইচ্ছায় এবং সংক্ষুব্ধ ব্যক্তির আবেদনে। এখানে সরকার আবেদন করে না, সরকারের তো আর খেয়ে কাজ নেই যে নিজে আবেদন করবে কারো ব্যক্তির পক্ষে। তবে হ্যাঁ, ব্যক্তি নিজে যদি সমস্যায় পড়ে তিনি আবেদন করতে পারবেন, মানে লাইসেন্স চলে গেছে বা সাময়িক বরখাস্ত করেছে, তাহলে তিনি রিভিউর আবেদন করতে পারেন রায়টা, অথবা ট্রাইব্যুনাল নিজেই রিভিউ করতে পারেন, যেমন নিজের ইচ্ছায় এবং সংক্ষুব্ধ ব্যক্তির আবেদনে। তাহলে ঘ হবে উত্তর, তার মানে দুইটা উত্তর সঠিক, উভয় উত্তর সঠিক। তাহলে আপনি যদি দেখে যান যে ঘ দেখেই উত্তর মেরে দিলেন, খ দেখেই আইসক্রিমের মতন সেটা উত্তর দিয়ে দিলেন টাইম বাঁচানোর জন্য, তাহলে আপনি ধরা খেয়ে গেলেন। জি স্যার। এটা করা যাবে না। এরপরে এই প্যাটার্নের প্রশ্নের 4টি অপশনে সতর্কভাবে সম্পূর্ণ না পড়লে, সতর্কভাবে পড়তে হবে এবং 4টি অপশনে পড়তে হবে সম্পূর্ণভাবে। তাহলে আপনি, না পড়লে উত্তর ভুল হতে পারলে, তাহলে পড়লে উত্তর ভুল হবে না। এই প্যাটার্নের প্রশ্নের সঠিকভাবে উত্তর করার জন্য প্রশ্ন ও অপশনগুলো
সতর্কভাবে সম্পূর্ণ পড়ে ও বুঝে উত্তর করতে হবে। এই প্যাটার্নগুলো আপনারা বাড়িতে অন্তত 2-3 বার পড়বেন। কি বোঝানোর চেষ্টা করছি, আমার অনেক রিসার্চ, গবেষণা, প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্সের সবকিছু ঢেলে সাজিয়ে দেওয়ার চেষ্টা করেছি। বাজারের কোনো গাইডে, অন্য চাকরির পরীক্ষার গাইডেও এইভাবে প্যাটার্ন বিশ্লেষণ করা নাই। এটা সম্পূর্ণ নতুন একটা ইনোভেশন। এই নোটটা লিখতে যাওয়ার পরে বলতে গেলে কি, যে রমজান রমজান মাসের শেষের দিকে যখন আমি খুবই ব্যস্ত আমার বোনের বিয়ের বাজার প্লাস ঈদের শপিং করতে, তো ওই সময় এগুলো আমার নলেজে আসছে, তো সেটাতে অ্যাপ্লাই করতে হবে। তো এই অ্যাপ্লাই করতেই সময় লাগলো নোট রেডি করতে একটু। তো এটা দিয়ে দিয়ে আপনার উপকার হলো। ও যে সবুরে মেওয়া ফলে, একটু দিলে হোক কিন্তু আপনি ভালো জিনিস পেলেন। এখানে কিছু সিদ্ধান্ত আছে, এটা পড়ে নিবেন, যেটা প্যাটার্ন বিশ্লেষণ করতে পারলে আপনার কি কি লাভ হবে। আসন্ন বাংলাদেশ বার কাউন্সিল প্রিলিমিনারি অর্থাৎ এমসিকিউ পরীক্ষা 2025 এর জন্য শেষ সময়ের প্রস্তুতি সহায়িকা ফাইনাল টাচ। এই নোটটির মূল্য হিসাবে আমি রেখেছি 250 টাকা মাত্র। কুরিয়ার চার্জ 50 টাকা। শুধুমাত্র সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নোটের প্রিন্ট কপি নেওয়া যাবে। পিডিএফ কপির জন্য অনুরোধ করবেন না, পিডিএফ কপি দেওয়া হয় না। অর্থাৎ মোট 300 টাকা ফিক্সড। যারা কুরিয়ারে নেবেন তারা 300 টাকা, এবং যারা রাজশাহীতে এসে সরাসরি নেবেন তাদের জন্য 250 টাকা। এবং নোটটি অর্ডার করার নিয়ম, প্রথমে আপনারা বিকাশ, নগদ বা রকেট, আমার যে পার্সোনাল নাম্বার 01722619409, এই নম্বরে খুব সতর্কভাবে নম্বরটি উল্লেখ করে প্রথমেই নম্বরটি আপনারা সেভ করে নেবেন আপনাদের মোবাইল ফোনে। তারপরে বিকাশ করার চেষ্টা করবেন সতর্কভাবে। এই নম্বরে 300 টাকা সেন্ড করবেন। আর যারা সরাসরি নেবেন তারা তো সরাসরি ক্যাশ দিয়ে নিতে পারবেন। তারপরে যারা কুরিয়ারে নেবেন অবশ্যই আপনার নাম, পূর্ণ ঠিকানা, যদি হোম ডেলিভারি নেন পূর্ণ ঠিকানা দিবেন, হোম ডেলিভারি না নিলে পূর্ণ ঠিকানা না দিলেও হবে। ও মোবাইল নম্বর, আপনাদের নিজ নিজ মোবাইল নম্বর, যেই মোবাইল নম্বর কুরিয়ারে যে বুকিং করব সেই খামের উপরে থাকবে, সেই একই নম্বর 01722619409, এই নম্বরে মেসেজ করতে পারেন, অর্থাৎ SMS করতে পারেন, অথবা হোয়াটসঅ্যাপ এর মাধ্যমেও মেসেজ করতে পারেন, অথবা কল করেও আমাকে ঠিকানা দিতে পারেন। তাহলে শেষ সময়ের প্রস্তুতিকে শানিত করতে নির্দ্বিধায় আমার এই নোটটি সংগ্রহ করুন। নোটটি সম্পর্কে বিস্তারিত জানতে আমাকে এই নম্বরে হোয়াটসঅ্যাপ করতে পারেন, বা মেসেজ করতে পারেন, বা কল করতে পারেন, অথবা এই যে ফেসবুক আইডি আমার শহীদুল ইসলাম পারভেজ, এই আইডিতে কমেন্ট করতে পারবেন। আপনারা খুব দ্রুত নোটটি অর্ডার করে ফেলুন।